সবাই জানে বিখ্যাত জায়গা ডাউহিল। পুরো মিষ্টি একটা ব্যাপার, পুরো মানে কুয়াশা ওই ব্যাপারটা। তো ডাউহিলে আমাদের একটা বাইক ট্রিপ করছিলাম, বাট বাবা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে বললো যে জায়গাটার ফিলটা ভালো না, বেরিয়ে যায়। ঠিক আছে, যে বিশ্বাস করে না সে বলছে। তো এই করতে গিয়ে জায়গাটা থেকে নেমে কয়েকটা ছবি তুলছি আশেপাশে, ঠিক আছে। তখন আমার না ডান কাঁধের পেছনটা ভীষণ জ্বালা করলো, হঠাৎ প্রচণ্ড জ্বলছে। তো তারপরে লাইনারটা সরালো, 4টে আঙ্গুলের এরকম খামচির দাগ আমার ডান কাঁধের পেছনে। মা তো ঘাবড়ে গেছে, মা এখন একা ছাড়বে না বাইকে, দেখছে রক্তের দাগ পেছনে পুরো। আমি বাইকটা মিডল লেন ধরে চলছি। বাইকটা না হঠাৎ পুরো সামনের চাকা পেছনের চাকা না, গোটা বাইকটা খাদের দিকে লেফটে শিফট হলো। তো ওই গাছের ডালের মধ্যে যেভাবে বাংলা টয়লেটে বসে না, ওরকম বাংলা টয়লেটের মতো করে একটা ফিগার বসে রয়েছে। আমি বাইকটা উঠেই চলেছে, রাস্তা কন্টিনিউ স্টিপ ওপরে উঠছে, কুয়াশা, ঠিক আছে, উঠেই চলেছে, আসছে না জায়গাটা। খুব বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, ঠিক আছে, বোঝু হচ্ছে ওখানকার ঠাম্মাদের বলে, ঠিক আছে। বোঝে তিয়া জানে বাটো কাঁচা, মানে হচ্ছে ওইখানে যাওয়ার রাস্তাটা কোথায়। তো উনি বললেন একটা অদ্ভুত হাসি, ঠিক আছে, অদ্ভুত একটা হাসি দিল। জানি না এটা কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু লাগালে এই আমার সব বন্ধুদের গ্রুপ তো ছিল ওখানে। আমি একা দেখলে হয়তো এই কথাটা আমি কাউকে বুঝিয়ে উঠতে পারতাম না বা কাউকে বিশ্বাস করাতে পারতাম না। গিয়ে দেখি হসপিটালটার মাঝখান থেকে গাছ উঠে গেছে, মানে অ্যাবান্ডেন্ট, কিচ্ছু নেই। তা কাঁ পারা উত্তর আমাকে বলছে, মানে কোথা দিয়ে নামছে ওখান থেকে, বাইক থেকে নামালো একদম লেজিট এইভাবে বললো, না আমার সঙ্গে। আমাকে বলছে বিল্ডিং, ওপরে দিয়ে তাকালাম, বিশ্বাস করো একটা, আমি যাই না লোকজনে কি করে বিশ্বাস করো, জাস্ট একটা মোবাইল টাওয়ার পাহাড়টার উপরে, ঠিক আছে। এবারে কিচ্ছু নেই, লেজিট কেঁপে গিয়েছি ব্যাপারটাতে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার সঙ্গে রয়েছে প্রয়াস। নমস্কার সকলকে। কি করা হয়? আমি অ্যাকচুয়ালি মিউজিশিয়ান, সো কমপ্লিটলি এখন মিউজিকে আছি। আগে স্কুলে পড়াতাম মানে মিউজিকটাই শেখাতাম। সো এখন ফুললি একদম ফুল টাইম মিউজিশিয়ান। ওকে, বাংলা ব্যান্ড প্লাস নিজের এখন বাংলা ব্যান্ডকে কন্টিনিউ করা। শুনি তোমার মিউজিক্যাল জার্নিটা একটু শুনি, তার কারণ আই ফিল সো কানেক্টেড উইথ মিউজিক, বিকজ আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম মিউজিশিয়ান হিসেবেই, মানে আমি মিউজিকটাই করতাম। এটা অনেকেই হয়তো জানে না, বাট 2016-17 এই সময় থেকে আমি বাংলা ব্যান্ড করেছি এবং প্রচুর গান রিলিজ করেছি সেই সময়। এবং সেই সময় একটা উন্মাদনা ছিল, সত্যি, গিটার কাঁধে নিয়ে এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, ট্রেনে করে শো করতে চলে যাচ্ছি, বাসে করে সারা রাত ধরে ব্যান্ডের মেম্বারদের সাথে শো করতে যাচ্ছি। ওই দিনগুলো এখন খুব মিস করি। এখন একটা অন্যরকম জীবন হয়ে গেছে, এখন কাজের প্রেশারও অনেক বেড়ে গেছে, তো ঘরেই মিউজিক করতে হয় আমার বেশিরভাগ সময়। বাট আমার খুব ভালো লাগে যখন মানে দেখি আমি কেউ মিউজিক করছে এবং এটাকে সিরিয়াসলি পারসিউ করছে। তোমার ব্যান্ডের নাম কি? আমার ব্যান্ড অ্যাকচুয়ালি দুটো আছে, একটা ম্যাড গ্র্যাভিটি আর একটা প্রয়াস লাইভ হিসাবে চলছে। প্রয়াস লাইভ, একদম। সো ম্যাড গ্র্যাভিটিটা আমরা ট্রাই করছি কিছু নতুন কাজ, কিছু এক্সপেরিমেন্টাল কাজ, দুটোই। আমার একটা ইনস্টাগ্রাম প্রয়াস_ চৌধুরীতে পাবে, আর হচ্ছে ম্যাড গ্র্যাভিটির অফিসিয়াল নতুন একটা ইউটিউব পেজও আছে। ওকে, গ্রেট। আমি বলবো আপনাদেরকে, মানে ইনসিস্ট করবো ফলো করতে, কারণ আমরা ছোটবেলা থেকেই বলি যে বাংলা ব্যান্ড মিউজিককে সাপোর্ট করতে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকে সাপোর্ট করতে, সে যেই ধারাতেই গান গাক না কেন। এবং আমি বলবো যে যান একবার চেক আউট করুন, একবার দেখুন, শুনে দেখুন কেমন লাগে আপনাদের। নতুন রকমের মিউজিক, নতুন ফ্লেভার। এবং আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা সবসময় একটু অন্যরকম ফ্লেভারের কাজকর্ম আমরা করতে ভালোবাসি। তো আজকে আমরা একটা ঘটনা শুনবো প্রয়াসের কাছ থেকে। তার আগে আপনাদেরকে বলি, আপনিও যদি প্রয়াসের মতো আমাদের পডকাস্টে এসে ঘটনা শোনাতে চান, তাহলে 9875476704 এই নাম্বারটায় ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। চিন্তা করার কিছু নেই, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং আমাদের ঘটনা পাঠান। ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে এবং আপনি আপনার ঘটনা বলবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। এই এপিসোডটিকে লাইক করে দিন এবং এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, কারণ প্রত্যেক শনিবার রাত 10টার সময় আমরা আমাদের পডকাস্ট আপলোড করতে থাকি এবং আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা কিছু ঘটনা আমরা কিন্তু সব সময় রেডি করে রাখি। শুনছিলাম দুটো ঘটনা আছে, একটা ছোট ঘটনা, একটা বড় ঘটনা। ছোট ঘটনাটা একটুখানি শুনে নি।
তো দুটো অ্যাকচুয়ালি ইনসিডেন্টের জন্য ইনসিডেন্ট এসছে। সো সবাই জানে বিখ্যাত জায়গা ডাউহিল, ঠিক আছে। সো ডাউহিলে আমাদের একটা বাইক ট্রিপ করছিলাম। সো আমি মাকে বললাম যে মা, ওয়েদারটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, খুব বৃষ্টি মানে হালকা একটা বৃষ্টি আমেজ একটা, ওই কারণ কি ওই সময়টা না দার্জিলিং ডাউহিলের ওই সাইডটা আমেজটা পুরো বদলে যায়, পুরো মিষ্টি একটা ব্যাপার, পুরো মানে কুয়াশা ওই ব্যাপারটা। তো আমি মাকে বললাম চলো একটা এক্সপ্লোর করে আসি, ঠিক আছে। মাকে বললাম, ওই সময় মানে আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল না ওই সময়, তো মাকে বললাম যে চলো রাইডে যাই। তো মা বললো ঠিক আছে চলো একটু সবাইকে বলি দেখি কে যাবে। তো ফর্চুনেটলি মেসো মাসি আর বাবাও বললো চলো আমরাও যাবো। তো মেসো নিজের গাড়ি নিল, বাবা মেসো মাসি নিজের গাড়িতে, আর হচ্ছে মা আমার বাইকে। রাইড স্টার্ট হলো। তো গিয়ে আমরা ডেথ রোড হয়ে ডাউহিল পৌঁছাই, ঠিক আছে। যাওয়ার সময় তেমন কোনো কিছু হয়নি, ফিল হয়নি, জাস্ট ওই একটা ডেথ রোড গেলেই যে যাবে অ্যাকচুয়াল। আচ্ছা বলে দিই ইম্পর্টেন্ট কথা, ডেথ রোড কিন্তু এখন পাবলিকের জন্য একটা ডেথ রোড হয়ে গেছে, যেটা অরিজিনাল নয়। একটু লোকালদেরকে মানে লোকালদের সঙ্গে কথা বললে অ্যাকচুয়ালি টের পাবে যে ডেথ রোড কিন্তু অ্যাকচুয়াল যেটা ডেথ রোড, ওই রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করে না। এখন একটা নতুন সব পাবলিক টুরিস্ট স্পটের জন্য লিখে দিয়েছে ডেথ রোড এইদিকে অ্যারো দিয়ে, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেথ রোড, ঠিক আছে। মানে যেই রাস্তাটা ওই স্কুলটার দিকে যাচ্ছে, হ্যাঁ ওটা থেকে সোজা পাইন বনের দিকে চলে যাচ্ছে, এক্স্যাক্টলি দুটো রাস্তা হয়ে গেছে। ওটা কি রিয়েল? দুটো রাস্তা আছে, দুটোই মানে খুব ক্লোজ, ঠিক আছে। প্রথম রাস্তাটার এখন যদি যান, প্রথম রাস্তাটার আশেপাশে আমি তুমি করে বলছি, ঠিক আছে। তো প্রথম রাস্তাটার আশেপাশে তুমি দেখতে পারবে প্রচুর দোকানপাট হয়ে গেছে আজকাল, রিসেন্ট, ঠিক আছে। হ্যাঁ আমি নিজে রিসেন্ট গেছি, দোকানপাট প্রচুর হয়ে গেছে আর ডেথ রোড লেখা আছে, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল রোড। তুমি যেটা বললে স্কুল যেতে একদম সোজা যেতে গিয়ে বাহাতে ডেথ রোডটা উঠে যাচ্ছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মেইন ডেথ রোড, ঠিক আছে। ওই রাস্তাটা দিয়ে গেলে পাদুম ওপর দিকটা কানেক্ট করে, ঠিক আছে, সিটং যাওয়ার রাস্তা কানেক্ট করে, হ্যাঁ ওটা হচ্ছে অ্যাকচুয়াল ডেথ রোড। কেউ আসা যাওয়া করে না রাস্তাটাতে, ঠিক আছে। সো এক্স্যাক্টলি ওই রাস্তা দিয়ে আসছি, সেম একটা জিনিস অনুভব হবে যে হ্যাঁ কিছু নেই, একটা শুধু তুমি আছো, একটা লোনলিনেস থেকে একটা ক্রিপিনেস ফিল হতে পারে, ঠিক আছে। আমি এটা ভেবেই চালাচ্ছি, গাড়িও এগোচ্ছে সামনে। গিয়ে আমরা মেইন তখন যেই স্কুলটা অ্যাকচুয়ালি হন্টেড বলা হয়, ডাউহিলেও সেম দুটো স্কুল আছে, ভিক্টোরিয়া বয়েজ আর ভিক্টোরিয়া আগের স্কুল, যেটা কি বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ওই স্কুলটাতে কিন্তু আগে অ্যালাউড ছিল, এখন বন্ধ করে দিয়েছে, আর ঢুকতে দেয় না। তো ওইখানে ভেতর যখন যেটা বন্ধ হয়ে গেছে এখন, সেইখানে তখন ঢুকতে দিত। আমরা গিয়েছি, বাবা সবাই গাড়ি করে, আমি মা বাইকে গিয়েছি। গিয়ে হচ্ছে বাবা এইসবে একদম বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। সো সবাই নেমে ছবি টুবি তোলা হচ্ছে, এই সেই করা হচ্ছে। বাট বাবা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে বললো যে জায়গাটার ফিলটা ভালো না, বেরিয়ে যায়। যে বিশ্বাস করে না সে বলছে। আর নোটিস করে দেখলাম হ্যাঁ মানে চার্চটার না ভেন্টিলেটার্স গুলো পর্যন্ত সিল করা, ঠিক আছে। ভেন্টিলেটার গুলো পর্যন্ত কিছু কিছু জিনিসপত্র দিয়ে আটকানো, ভেন্টিলেটারটাও দেখা যাচ্ছে না ভেতরে কিছু। আর চার্চ তো বন্ধই, ঘেরাও করা একটা দিয়ে তার ফার দিয়ে ঘেরাও করা, এবং ভিতর দিকে স্কুলটা একদম ওপর দিকটা স্কুলটা আছে। সো এখানে এখন নেমেছি, ছবি টবি তোলা হচ্ছে। আমি একটু ফিল নেবো জায়গাটার কীভাবে করবো। তো বাবা যেহেতু বললো যে বেরিয়ে যাই, আমি ওই ছুতোটা নিয়েছি। মাকে বললাম ঠিক আছে সবাই মিলে তাহলে বেরিয়ে যায়। আর মা নিচের রাস্তাটা খুব স্টিপ আছে, তুমি গাড়িতেই বসো, আমি একটু বাইকটা চালাতে সুবিধা হবে, একলা বসে তোমরা তাহলে চলো বেরিয়ে যাই। নিচে মেইন স্কুলটার সামনে গিয়ে দাঁড়াও, ওখানে মিট করছি। এবার গাড়িতে উঠেছে মা, বাবা, মেসো মাসি সবাই গাড়িতে উঠেছে, আমি বাইকে একা। গাড়িটা বেরিয়েছে, এবারে আমি বাইকটা থেকে নেমে গিয়েছি, ঠিক আছে, জায়গাটার ফিল নেবো একা। তো এই করতে গিয়ে জায়গাটা থেকে নেমে কয়েকটা ছবি তুলছি আশেপাশ থেকে, ঠিক আছে। ছবি তুলতে লাস্ট আমি 4টে ছবি তুলি, ঠিক আছে। লাস্ট 4টে ছবির মধ্যে একদম যে লাস্ট ছবি, ওটা আমি কিন্তু পরে এডিটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করিনি, অন ক্যামেরা যে ফিল্টার্সগুলো থাকে না, ক্যামেরা ফিল্টারে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে লাস্ট ছবিটা তুলেছি। তুলে আমি বেরিয়ে গিয়েছি ওখান থেকে। এবার যখন নামছি স্ট্রিপ ওই জায়গাটার থেকে, তখন আমার না ডান কাঁধের পেছনটা ভীষণ জ্বালা করলো, হঠাৎ প্রচণ্ড জ্বলছে। নিচে গিয়ে দাঁড়ালাম, তো মাকে আমি সাথে সাথে বললাম মা ভীষণ জ্বলছে আমার ডান কাঁধের পেছনটা, একটু দেখো। ওই দিন আমি ব্ল্যাক কালার টি শার্ট আর ভেতরে বাইক চালানোর সময় যে লাইনার্সগুলো পরে ওরকম হোয়াইট কালার একটা লাইনার পরা। তো মা টি শার্টটা সরিয়ে দেখছে রক্তের দাগ পেছনে পুরো, ঠিক আছে। তো তারপরে লাইনারটা সরালো, 4টে আঙ্গুলের এরকম খামচির দাগ আমার ডান কাঁধের পেছনে, ঠিক আছে, রক্ত লেগে রয়েছে। মা তো ঘাবড়ে গেছে, হ্যাঁ মা এখন একা ছাড়বে না বাইকে। আমি বললাম ঠিক আছে তুমি চলো, ঘাবড়ানোর কিছু নেই, দেখছি বাড়ি থেকে ভাবছি কী করা যায়। তো বেরিয়ে গিয়েছি ওখান থেকে, ডেথ রোড হয়ে ফিরতে ওখানে না টার্নস হয়ে হেয়ারপিন বেন্ড রাস্তা, যেরকম পাহাড়ের ওই টার্ন নিতে একটা টার্ন এরকম হয়ে গিয়েছে, গাড়িটা অনেকটা এগিয়ে গিয়েছে। তো ওই ফার্স্ট হেয়ারপিন বেন্ড থেকে সেকেন্ড হেয়ারপিন বেন্ড অব্দি পুরো রাস্তাটা খালি, আমি একা বাইকে, গাড়িটা নেই, চোখে দেখতে পাচ্ছি না গাড়িটাকে। সেকেন্ড যে বেন্ডটা ছিল, রাস্তাটা টার্ন হচ্ছে, আমি বাইকটা মিডল লেন ধরে চলছি। বাইকটা না হঠাৎ পুরো সামনের চাকা পেছনের চাকা না, গোটা বাইকটা খাদের দিকে লেফটে শিফট হলো, ডিসব্যালেন্সে পুরো বাইকটা এইভাবে শিফট হলো।
আমি বুঝতে পারলাম যে এটা কি হলো, ঠিক আছে, আমি নিজেও ঘাবড়ে গেছি। আর নর্মালি বাদিকে শিফট করলো মানে বাদিকে চোখটা যাবেই। তো ওই গাছের ডালের মধ্যে যেভাবে বাংলা টয়লেটে বসে না, ওরকম বাংলা টয়লেটের মতো করে একটা ফিগার বসে রয়েছে, মানে ভেতরে কোনো কিছু নেই, মুখ চোখ কিছু নেই, জাস্ট লাইক এ শ্যাডো, কিন্তু আকারটা মানুষের, বুঝতে পারছি, ভেতরে মুখ চোখ কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থা, আমি প্রচন্ড ওই জায়গায় ঘাবড়ে গিয়েছি, বিকজ মা পেছনে পটি করার মতো করে এক্স্যাক্টলি ওইভাবে একদম ঠিক আছে বসে রয়েছে ডালের মধ্যে। আমি ভীষণ ঘাবড়ে গিয়েছি মানে ব্যাপারটা নিয়ে। মা তার আগে অবধি আমার সঙ্গে কনভারসেশন করছিল, আমি বাইক দাঁড় করানো অবভিয়াস ব্যাপার, বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি। তারপরে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কিছু দেখলে, চুপ হয়ে গেলে কেন? মাও কিছু রিপ্লাই দিচ্ছে না। কিছুটা যাওয়ার পর যখন ওই রাস্তাটা গিয়ে ফরেস্টে গিয়ে মেলে শিলিগুড়িতে এখন ঢুকবো, ওই ফরেস্টে ঢোকার মুখে ওই ডল্লো করছে না, গোল গোল লঙ্কাগুলো পাহাড়ে যে বিক্রি করে ওরকম বিক্রি করছে, মেঝেতে বসে কয়েকটা লোক, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে কিনবে বলে। তো আমি ঘেমে ঢেমে রয়েছি ঠান্ডার মধ্যে, ওখানে আমাকে না লোকটা নিজের থেকে জিজ্ঞেস করলো যে দাদা কিছু হয়েছে নেপালিতে? আমি নেপালিটা বলতে পারি যে তোমার মা নেপালি। আচ্ছা, হ্যাঁ। তো আমি বললাম যে হয়েছে মানে এমন কিছু না, বাট আমি কিছু দেখলাম মনে হলো, আর ওই জায়গাটা না আমার বাইকটা কীরকম একটা ফিল হলো যে আমার বাইক শিফট হলো খায়ের দিকে। নিজের থেকেই বললো তারপরে যে আমি জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ কি ওখানে গত 7-8 দিন ধরে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি না ব্যাপারটা জাস্ট ক্যালকুলেট করে উঠতে পারলাম যে মানে কী হচ্ছে, আদৌ আমি ঠিক দেখলাম না ইনি ঠিক বলছে, ইনিও বলছে মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তাও আমি যেহেতু আমার পেছনে প্যারেন্টস আছে, আমার প্যারেন্টসের সঙ্গে এসেছি, তো আমি অতটা না গ্রাহ্য না করে চেষ্টা করছি একটু নর্মাল থাকার। বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে এবার ছবি টবিগুলো দেখছি, নিজের যার ছবি, লাস্ট যে 4টে ছবি তোলা হয়েছিল, 3টা ছবি একদম নর্মাল, সেকেন্ড লাস্ট ছবি আর লাস্ট ছবি এক্স্যাক্ট সেম ফ্রেম, ক্যামেরার পজিশনও বদলানি, জাস্ট ফিল্টারটা বদলেছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোলা লাস্ট ছবিটাতে ওই যে আমি গাছের যে ফিগারটা দেখেছিলাম, সেম ফিগার চার্চের পাশে দাঁড়িয়ে রয়েছে, একটা পুরো হোয়াইট কালারের একটা শেপ, হিউম্যান শেপ, হাতের শেপ টেপ সব বোঝা যাচ্ছে, ফেসিং টুয়ার্ডস দ্য ক্যামেরা, মানে এরকম করে আছে কাতটা, ঠিক আছে, কিন্তু ভেতরে ফেস নেই। ওই ছবিটা এসছে, আমি চেষ্টা করবো ওই ছবিটা রিকভার করার, বিকজ আমি পরের গল্পটা বললে বুঝতে পারবে। আনফর্চুনেটলি আমি ট্রিপ বন্ধুদের সঙ্গে করি, কি আমার সঙ্গে আগের বারটা পুরো ডকুমেন্ট অরিন্দম করেছিল, আমার যে বন্ধু আছে, তুমি চিনতে হয়তো আমার বন্ধুটাকে, তো অরিন্দম যে ভিডিও করেছে, তো ওই ভিডিও করাটাতে মানে সেকেন্ড যে ইনসিডেন্টটা হয়েছে আমার, ওই ভিডিও করার পর আমরা যখন এখানে আসি 3 দিনের মধ্যে ওর ফোন টুকরো ভেঙে চুরে টুকরো, মানে একটা অ্যাক্সিডেন্টের ফলে। আর আমার এই ফোন যেটাতে আমি সব রেকর্ড করেছিলাম, করেছিলাম, ওটার আইসি উড়ে যায়। মানে তোমরা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছো? না, আমার ওই ফোনটা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেনি, কিন্তু তোমার আইসিটা, হ্যাঁ, আমি ওটা যখন রিপেয়ারে দিই বলছো ওয়াটার ড্যামেজ, বাট দেয়ার ওয়াজ নো ওয়াটার ড্যামেজ, কোনো ওয়াটার ড্যামেজ ছিল না। বাট এই ছবিটা আমি স্টিল আমি তোমাকে চেষ্টা করবো এই ছবিটা রিকভার করে যদি আমি তোমাকে পাঠাতে পারি, চেষ্টা করো, বিকজ আমি পিসিতে কানেক্ট করে ফোনটা একবারও ট্রাই করিনি, ঠিক আছে। আমি আজকে দাঁড়ার থেকে খবর নিলাম যেটা পিসিতে কানেক্ট করে পাওয়া যেতে পারে, আমি খুব ট্রাই করবো এই ছবিটা ট্রাই করো, এটা যদি আমরা পাই আমি খুব ট্রাই করবো, ঠিক আছে, তাহলে আমাদের কাছে একটা দুর্দান্ত এমন ছবি থাকবে যেটা একটা প্রুফ একদম, ঠিক আছে। সো মানে ওই মানে মানুষে বলে না এগুলো বাজে কথা, আমি কিন্তু ডাউহিলের ওখানে অনেক ঘটনা এমন শুনেছি মানুষজনের কাছে, এমন মানুষের কাছ থেকে আমি ঘটনা শুনেছি যারা ধরো ভূত প্রেতে বিশ্বাসও করে না, বা কিন্তু তারা ওখানে গিয়ে কিছু আনইউজুয়াল ফিল করেছে। একদম, অনেক সময় হয়েছে রাস্তা ভুলে গেছে, এটা তো আমি বলছি কানেক্টিং একটা ইভেন্ট। ওকে বলো বলো। এই পুরো জিনিসটা আমি আমার এখানে এসে বন্ধুদেরকে শোনালাম, আমার বাইকার গ্রুপটাকে, তো ওরা খুব এক্সাইটেড। তার মধ্যে থেকে একজন আছে তিতুনদা, ড্রামার, ও এথিস্ট, মানে বিশ্বাস ভগবানের মতো তো বিশ্বাস করে, ঠিক আছে। ও বললো যাও, যেতেই হবে, ঠিক আছে, আমাদের একদম ফটাফট প্ল্যান, ঠিক আছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ মধ্যে প্ল্যান রেডি, আমরা যাচ্ছি বাইক নিয়ে বেরোচ্ছি, আমরা যাবো এখন ঘুরতে, ঠিক আছে। হ্যাঁ, বাইকটা নিয়ে বেরিয়ে গিয়েছে সবাই, গিয়ে এবার ডাউহিলের আগে, ঠিক আছে, সবাই বাইক টাইক নিয়ে উঠেছে। আমি কিন্তু তার আগে ডাউহিল বহুবার গিয়েছি, ওই স্কুলটাতে হয়তো 2বারই গিয়েছি তার আগে, কিন্তু ডাউহিল আমি প্রচুর গিয়েছি, বাট ওইবার আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তুমি যে কথাটা বললে এটা খুব হয়, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি চলছে আর বাইকটা কন্টিনিউসলি, এই ঘটনাটা মানে আমার যতবার বলি আমার গুজবাম্পস হয়। আমি বাইকটা উঠেই চলেছে, রাস্তা কন্টিনিউস টিপ ওপরে উঠছে, ঠিক আছে, উঠেই চলেছে, আসছে না, জায়গাটা পৌঁছতে পারছি না। কিছুক্ষণ পর খুব বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, ঠিক আছে, তো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, পুরো মিষ্টি, পুরো কুয়াশা। আমি না দাঁড়িয়ে নেপালিতে জিজ্ঞেস করলাম ওনাকে, বোঝু হচ্ছে ওখানকার ঠাম্মাদের বলে, ঠিক আছে, বোঝু ત્યાં জানে বাটো কাঁচা, মানে হচ্ছে ওইখানে যাওয়ার রাস্তাটা কোথায়, ওই চার্চটা যাওয়ার রাস্তাটা কোথায়। তো উনি বললেন
একটা অদ্ভুত হাসি, ঠিক আছে, অদ্ভুত একটা হাসি দিল, হাসি দিয়ে বলে এই রাস্তাটাই ধরে এগোতে থাকো। যাচ্ছি এবার দাঁড়া, যাই না কে, আমি যাই না এটা কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু লাকিলি এই আমার সব বন্ধুদের গ্রুপ তো ছিল ওখানে। আমি একা দেখলে হয়তো এই কথাটা আমি কাউকে বুঝিয়ে উঠতে পারতাম না বা কাউকে বিশ্বাস করাতে পারতাম না। আমরা না একটা জায়গায় গিয়ে উঠেছি, ঠিক আছে, যেখানে রাস্তাটা শেষ হয়েছে, একটা পাহাড়ের চূড়ায় আছি, টপ অফ দ্য হিল। ওই যেখানে যেই হিলটাতে ছিলাম ওটা টপে। বিশ্বাস করা শহরের মতো হিলে হতে পারে না, ওটা জাস্ট প্র্যাকটিক্যালি পসিবল না। বিল্ডিংস, আর যে বিল্ডিংগুলো আছে ওগুলো কোয়ার্টার্স, ডক্টর অমুক সব লেখা আছে। পুরো জায়গাটা অ্যাবান্ডেন্ড। আমরা ক্লুলেস। সবাই দেখেছো? সবাই, আমরা তো সবাই গিয়েছি ওখানে। এক্সিস্ট করে নাকি? আমরা কিচ্ছু জানি না, যখন বলছি এক্সিস্ট করে কিনা তুমি বুঝতে পেরে যাবে। আমি লিটারালি যাই না। এখন আমি যদি কেঁপে যাই, আমার ভরসা এসছে বাকি জন, আমি রাস্তা চিনি, প্রয়াস লোকাল, ঠিক আছে, ও নিয়ে এসছে, আমি তো অত ভয় পেলে হবে না, ঠিক আছে। আমি বললাম তিউনদা একটু চলো আমার সঙ্গে, তিউনদা মানে হচ্ছে ওই ড্রামারটা, আমি বললাম চলো একটু আমার সঙ্গে দেখে আসি সামনে জায়গাগুলো। তো তিউনদা আর আমি স্ট্রেট ওই হসপিটালটার দিকে হাঁটলাম। গিয়ে দেখি হসপিটালটার মাঝখান থেকে গাছ উঠে গেছে, মানে অ্যাবান্ডেন্ট, কিচ্ছু নেই। চেঁচাচ্ছি কেউ আছে কি না, শুনতে পারছো কিনা কেউ আমাদের, কোনো কিচ্ছু নেই। আমার তখন মাইন্ডে সাডেনলি হিট করলো এটা হয়তো না, আমরা দেখছি জায়গাটা হয়তো, বাট এই জায়গাটা এক্সিস্ট করে না হয়তো, ঠিক আছে। ওরে লেজিট কেঁপে গিয়েছি ব্যাপারটাতে, ঠিক আছে। তো আমার পুরো বন্ধুরা তো দেখছে, ওরাও এখন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না প্রয়াস সত্যি কেউ, প্রয়াস ভয় পাচ্ছে না কি হচ্ছে। আমি যেটা এক্সপ্রেস করবো ওরাও তাই ফিল করবে, কারণ আমি বোঝাতে চাইছি না জিনিসটা। আমি সবাইকে এবার মানে ওরা একটু ঘাবড়ে যাচ্ছে, আমি সবাই না চুপ কর, শান্ত হোক, আমাকে শুনতে দে, কিছু হোক না হোক পাহাড়ে একটা গাড়ি গেলেও শব্দ পাওয়া যায়, একদম চুপ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। সবাইকে চুপ করে বসালাম, বসে ওয়েট করছি। 15 মিনিট 20 মিনিট গেছে, তারপর না আমরা লরির হর্ন শুনতে পেয়েছি। আমি বললাম যেটা হয়ে যাক, এই সাউন্ডটা যেদিক থেকে ওই দিকটা ফলো করি, ঠিক আছে। এবার যেতে যেতে একটা পয়েন্ট এমন এসেছে যেখানে পায়ে হাঁটার রাস্তা, বাইকের রাস্তা না, বা অমন গাড়ি যাওয়ার রাস্তা না। আমি বললাম প্রাণ যাবে, ফলো কর রাস্তাটা। আমি সামনে লিড করছি, আমি পাহাড়ে বাইক চালিয়ে এসেছি, এত বছর এসছে, আমি লিড করছি, আমি সামনে দাঁড়াচ্ছি। আমি বাইকটা ফ্রন্টে নিয়ে গেলাম, গিয়ে নামলাম কোনো মতো, বাইক পাথরের নিচে বাইক ঠেকে যাচ্ছে, আর রাস্তা না তো বাইকের। যেতে যেতে একটা রাস্তায় গিয়ে উঠলাম আমরা। এবার দেখছি একটা গাড়ি আসছে, ওই ছোটো হাতি যেগুলোকে বলে না, ওরকম টাইপের একটা গাড়ি আসছে। ও না শখ এইভাবে দেখছে ওপর থেকে, কোথার থেকে বাইকগুলো কোথার থেকে নামছে, পায়ে হাঁটার রাস্তা তো, পাহাড় বেয়ে বাইক নামছে, ঠিক আছে। ওই অবস্থায় আমরা নামছি, ঠুকতে পড়তে বাইক পড়ছে, ওই অবস্থায় উঠে আমরা নামছি। নেমে ওই দাদা আমাকে জিজ্ঞেস করলো নেপালিতেই যে কোথার থেকে নামছো, এটা কাঁ পারা উত্তরে গো, আমাকে বলছে, মানে কোথা দিয়ে নামছো এখান দিয়ে। দাদা এরকম হয়েছে, জানি না কোথায় ওপরে কোন বিল্ডিংদের মাঝখানে আটকে গিয়েছিলাম, বিল্ডিংগুলোর মাঝখানে আটকে গিয়েছিলাম, আমরা নামতে পারছি না, জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ও লোকাল আমাকে বলছে বিল্ডিং, হেন আসো, বাইক থেকে নামালো, একদম লেজিট এইভাবে বললো, হেন আসো আমার সঙ্গে। নিজের গাড়ির থেকে নামলো সাইড করে, আমাদেরকে নিয়ে একদম ওই রাস্তার যে ব্যান্ডটা আছে ব্যান্ডের সামনে নিয়ে গেলো, ওপরের দিকে তাকাও বললো। ওপরের দিকে তাকালাম, বিশ্বাস করো একটা, আমি যাই না লোকজনে কী করে বিশ্বাস করো, জাস্ট একটা মোবাইল টাওয়ার পাহাড়টার উপরে, কিচ্ছু নেই। আমি জাস্ট ফার্স্ট টাইম এমন কিছু ঘটনা শুনলাম। তুমি যেটা বললে না, এই কাইন্ড অফ আমি একটা ঘটনা শুনেছিলাম, বলছে যে ভেতরে গিয়ে দেখছে যে একটা হস্টেল টাইপের, বলছে যে ডাক দিচ্ছে, ভেতরে একটা জায়গা আলোও জ্বলছে, বোঝা যাচ্ছে ভেতরে 2-3 জন রয়েছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, কেউ বেরোচ্ছে না। অদ্ভুত। এবং একজন নাকি হচ্ছে গেছে 3 ঘন্টার জন্য পুরো হয়ে রয়েছে, সবাই গাড়ি নিয়ে ওয়েট করছে একটা লোকের জন্য। সে যখন ফিরে এসছে তার ধারাভাষ্য অনুযায়ী তার কাছে সময়টা জাস্ট 10-15 মিনিট। আমি তো এমনি তো ঘুরছিলাম, কাউকে দেখলাম না। ওই জায়গাটা কিন্তু সত্যি ক্রিপি জায়গা, ভীষণ ক্রিপি জায়গা। মানে আমি এই ইভেন্টটা কারো লম্বা করতে চাইতাম, কিন্তু আমাকে নেক্সট ঘটনাটা বলতে হবে। বাট এটার পেছনে একটা ওই দিন ওই রাত্রে একটা ঘটনা শুনি বলবো? হ্যাঁ বলো না। ঠিক আছে। তো ওই দিন আমরা ওখান থেকে এখন সবাই ঘাবড়ে রয়েছে, এটা দেখার পর তো এখন কারোর ব্রেন কাজ করছে না, তিতুনদার মতো লোক গেলাম আমরা, গিয়ে এবার বৃষ্টি নামছে, ঠিক আছে, বৃষ্টি নামছে। এবার আমরা নিচে নামলাম, নিচে নেমে ওই রাস্তাটা ভীষণ স্টিপ, যে গেছে ডাউহিল সে জানবে, কার সঙ্গে ডাউহিলের রাস্তাটা ভীষণ স্টিপ। নিচে নামলাম, এখন অনেকটা তো কন্টিনিউ ব্রেক চলছে, আমার ব্রেক চলছে, ঠিক আছে। এই চলতে চলতে আমরা কার সঙ্গে নেমে কার সঙ্গে থেকে একটু বেরিয়েছি, ঠিক আছে। বেরিয়ে এবার হয়ে গেছে আমার বাইকের ব্রেক ফেল,
ঠিক আছে, ওই অনেকক্ষণ ধরে ব্রেকিং করতে করতে যেটা হয়, ঠিক আছে, ব্রেক ফেল হয়ে গেছে। এবার আমি বলছি এটা নিয়ে তো আমি পাহাড় থেকে নামতে পারবো না, বৃষ্টি শুরু হচ্ছে, ঠিক আছে, আমি এই রিস্ক নিতে পারবো না। তো লাকিলি ওটাতে একটু দূরে একটা দেখলাম ছোট গ্যারেজের মতো আছে যেখানে ট্রাক ঠিক করে। আমি কি বললাম, দাদা এই ব্রেকটা কি ঠিক করতে পারবে? উনি বললেন যে আমাকে একটু যদি টাইম দাও আজকের দিনটা, তাহলে আমি ব্রেকটা আনিয়ে নেব, তারপরে আমি লাগিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তাহলে আমাকে স্টে করতে হচ্ছে, আমরা শিলিগুড়ি ফিরতে পারছি না। তো ওই দিন একটা মানে আমরা ওইখানে যে হোটেলটা দেখলাম কাশিনাথ একটু দূরে বেরিয়ে গিয়ে, ওই রাস্তাটাতে আর কোনো হোটেল নেই, ওই একটাই হোটেল। উঠলাম হোটেলটাতে বাধ্য হয়ে। ওঠার পর মোটামুটি সবাই চেক ইন করলো। আমরা যা ছিলাম, আমরা 2 বড় রুম নিয়েছিলাম, 4 বেডরুম 2 নিয়েছিলাম। নিয়ে এবার সবাই এক রুমে বসে গল্প আড্ডা সবাই হচ্ছে, এই ঘটনা নিয়ে ডিসকাস হচ্ছে, কেউ ভয় পাচ্ছে, হচ্ছে। এই চলতে চলতে আমরা না বললাম যে বাইরে থেকে রুটিটা নিয়ে আসি, এখান থেকে অর্ডার করবো না, কি কেমন বানাবে। আর হোটেলটাও এমন মানে খুব ভালো টাইপের, হেভি টাইপের হোটেল না, জাস্ট থাকার জন্য, নাইটটা স্পেন্ড করার জন্য ওরকম টাইপের একটা হোটেল। তো আমরা বেরিয়ে আবার কার্শিয়াং মেইন টাউনের দিকে হাঁটলাম, হেঁটে কার্শিয়াং মেইন টাউন থেকে রুটি নিয়ে ঘরে এসেছি। ঢোকার পরে মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা রুটি ঘরে নিয়ে বসে আছি, ফোন করলাম রুম সার্ভিসে ফোন করে বললাম যে দাদা আমরা 8 জন আছি, একটু আমাদেরকে 8 জন, আমরা বোধহয় 9-10 জন ছিলাম, ঠিক আছে। আমি বললাম দাদা প্লেট দিয়ে যাবে 10টা প্লেট, ঠিক আছে। তো দাদা বললো ঠিক আছে 10টা প্লেট এনে দিচ্ছি। দিল প্লেট, রুম নক করলো দরজা, আমি খুললাম, দিল 10টা প্লেট। আমি কাউন্ট করলাম, আমার সবসময় একটা অভ্যাস, আমি কাউন্ট করলাম 10টা প্লেট আছে, নিলাম, নিয়ে সাইডে রাখলাম। সবাই গল্প করছিল তখন ডিস্টার্ব করিনি। তারপরে আমি যখন হলো সবার খাওয়ার জন্য আমি 10টা প্লেট ডিস্ট্রিবিউট করছি। এবার দেখি একটা প্লেট কম। এবার আমার মানে আমি বললাম আমি তো কাউন্ট করে নিয়েছিলাম 10টা প্লেটই ছিল। ও বলছে যে না, হ্যাঁ আবার ফোন করলাম, ঠিক আছে দাদা একটা প্লেট কম আছে, একটু একটা প্লেট দিয়ে যাবেন। তখন আবার সবাই একটু গল্প আড্ডাতে মগ্ন হয়ে গেছে, বিকজ এমন একটা ইভেন্ট ঘটে রয়েছে, সবাই আবার গল্প করছে। হ্যাঁ, আবার প্লেটগুলো কালেক্ট করে সাইডে রাখলাম, উনি এলেন, একটা প্লেট দিলেন, ডিস্ট্রিবিউট করলাম আবার। তখন 11টা প্লেট, একটা এক্সট্রা। আর হচ্ছে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে কন্টিনিউ, ঠিক আছে। সবাই আমাকে দোষারোপ করে, তুই আসিস তোর সঙ্গে এরকম হয়, এখন তার জন্য আমাদের সঙ্গে ফেস করতে হচ্ছে, ঠিক আছে। আমি জানি না বিষয়টা কি হচ্ছে কি না হচ্ছে। খাওয়া দাওয়া করলো, এবার সবাই একটু ভয় পেয়েই আছে। তো কি হয়েছে, আমি মানে এটা তিতুরদার কেউ কি করে, তিতুরদার একটু অ্যাটমসফিয়ারটা লাইট করার জন্য, মারাত্মক বৃষ্টি পড়ছে, হ্যাঁ অ্যাটমসফিয়ারটা লাইট করে বলে বললো ভয় পাস না, ঠিক আছে, এত ভয় পাওয়ার কি হচ্ছে, ভূত টুত থাকলে এখন সব দেখতে অন্ধকার হয়ে যেত। লেজি 30 সেকেন্ড হয়নি, কারেন্ট চলে গেল, ঠিক আছে, পুরো ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে, সার্কামস্টেনশিয়াল হরর, পুরো যাতা, পুরো কারেন্ট চলে গেল, অন্ধকার পুরো, মানে পাহাড়ের বাইরে দেখছি, পাহাড় তো জানো অন্ধকার হলে কিরকম লাগে, ঠিক আছে, খুব পুরো অন্ধকার, খুব ক্রিপি লাগে যাতা। তো এই অবস্থা। তো তারপরে কিছুক্ষণ পরে কারেন্ট আসার পর আমরা এমনি নর্মালি গল্প করছি, 12:15 বাজে। কেন আমি টাইমটা জানি, বিকজ আমি অ্যালার্ম দিয়ে গেছিলাম 12টার মধ্যে ঘুমোতে হবে, পরের দিন উঠতে হবে, শিলিগুড়ি বেরোতে হবে। তো আমি অ্যালার্ম দিয়ে গেছিলাম 12:15 অ্যালার্ম বাজলো, তার 2-3 মিনিটের মাথায় দরজা না নক, দরজাটা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। মেয়েটা আমাকে বললো একটা সিগারেট হবে? আমি বললাম হ্যাঁ হবে নিশ্চয়ই। নেপালি মেয়ে না, বাঙালি, ঠিক আছে, বাংলা ভাষাই বললো। তাহলে সিগারেট, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই হবে। তো আমি, আমার এক দাদা ছিল রবীন সৌরভদা বলে, সৌরভদা থেকে একটা সিগারেট নিয়ে ওকে দিলাম, সিগারেট নিল, আর লেফটের দিকে মুখ করে চলে গেল, দরজাটা ক্লোজ করলাম। কথা বলতে বলতে হঠাৎ করে সবাই ক্লিক করলে, এই ভাই লেফটের দিকে কোথায় হাঁটলো, কেন বলছি, পুরো করিডোরের লাস্ট রুম আমাদের, আর আমাদের লেফট হচ্ছে খাদ, কিছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই। তো আমরা হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ও বাদিকে কোথায় গেল, সবাই ছুটেছে দরজার দিকে, দরজা খুলেছে, হ্যাঁ বাদিকে তো খাদ, বাদিকে তো কিছু নেই, রুম নেই, তো ক্লুলেস, ঠিক আছে। পরের দিন সকাল হয়েছে, চেক আউট করবো। এইসব ঘটনা ঘটার পর কিন্তু সেকেন্ড রুমটা ইউজ হয়নি, সবাই এক রুমে শুয়েছে, ঠিক আছে, এতজন মিলে 10 সবাই এক রুমে। তো তারপর পরের দিন সকালে চেক আউট করবো। এবার চেক আউট করার সময় থেকে মেয়েটা আসছে, এক্সিস্ট করে, ঠিক আছে, এসছে, চেক আউট করছে। তো ওটা দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস, বাইরে এসছি। আমাদের সৌরভদার কথা বলছিলাম, সৌরভদা আমাদের চেক আউট করছিল, হ্যাঁ, করতে করতে সৌরভদার হাসিটা না আমি দেখলাম এক নিমেষে একদম মুছে গেল পুরো হাসিটা। তো এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, সৌরভদা আসলো বাইরে, আমি বললাম কি হয়েছে সৌরভদা, হঠাৎ তুমি এত গম্ভীর হয়ে গেলে? বলে ও কটার সময় এসেছিলো রাতের বেলা সিগারেট নিতে? আমি বললাম যে ওটা বাজে 12:15 বাজে। বলে ও কালকে চেক ইন করেছে 3:15 সময় রাতের বেলা, কারণ মেয়েটাও চেক আউট করতে এসেছিলো, তো ও রেজিস্টার দেখতে পেলো, ঠিক আছে। বললো মেয়েটা 3:15 সময়, আমি বলে বাজে কথা বলছো, হতেই পারে না, ওয়েট করো।
তো আমাদের কিছু বলতেই হয় না, মেয়েটা হেঁটে আমাদের দিকে এলো, ঠিক আছে, বললো আমি একা রাইড করছি, বহরমপুর থেকে রাইড করে একা এসছে, ঠিক আছে, আমি একা রাইড করছি, কালকে দার্জিলিং পৌঁছাতে পারিনি, খুব রাত হয়ে গিয়েছিল, আমি এখানে স্টে করে গিয়েছি। তার ভাবছি দার্জিলিং যাবো না, শিলিগুড়ি ফিরবো, ওখানে প্রচণ্ড বৃষ্টি, মনে আছে 2-2.5 বছর শিলিগুড়ি ওইদিকে ক্লাউড বাস্ট হয়েছিল, পুরো ডুবে গেছিল, তিস্তা পুরো ওভারফ্লো, ওই সময় আমরা পাহাড়ে, ওই সময় তো হচ্ছে তোমার হরপা বান এলো একদম, তখন আমরা পাহাড়ে, ঠিক আছে, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আর আমরা বলছি ওই টাইমটাতে তোমরা তার 2 দিন আগে, ঠিক আছে, ভাসছে 2 দিন আগে আমরা পাহাড়ে, ঠিক আছে। তো এখন মানে আমরা বলছি যে স্টে তো করা যাবে না, আমরা বেরোবোই, ঠিক আছে, আমি পাহাড়ে তো থেকেছি ওদিন, জানি মোটমাট কি অবস্থায় কি হতে পারে। তো আমি বলছি যে কাছে মেইন রোড দিয়ে নদীর মতো জল বইছে, আমি বলছি এখানে থাকা যাবে না, তো বয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি বললাম অবশ্যই বেরোবোই, আর তুইও যাস না ওপরে, মেয়েটাকে বললাম তুইও ওপরে যাস না, ছোটো ছিল আমাদের থেকে, 1-2 বছরের ছোটো ছিল, তুই ওপরে যাস না, আমাদের সঙ্গে বেরিয়ে যা, রাইড একসাথেই করবো, এটা বললাম, বলে আমরা রাইডটা শুরু করলাম। কথাটা এখনও কিন্তু আমরা করিনি। রাইড করার পর মেইন পাহাড়টা থেকে যখন নেমে গেলাম, চায়ের দোকানে সবাই দাঁড়ালো, পুরো বাইকারদের গ্রুপটা দাঁড়ালো। তখন আমি মেয়েটাকে বললাম যে কি তুই চেক ইন করার সময় করলেই বললি, বলছে যে তো রাত্রে মোটামুটি 3-3:15 বেজে গিয়েছিল। আমরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছি। এবার টেস্ট করার জন্য আমাদের একটা বন্ধু অজয় গ্রুপে ছিল, ঠিক আছে, অজয় বলছে যে সবাইকে সিগারেট দিচ্ছে, অজয় বলে নেই সিগারেট খা, আমি সিগারেট খাই না, আই ডোন্ট স্মোক, মেয়েটা বলছে। তাহলে ওটা কে ছিল? নো ক্লু, মানে এই একদম মানে আমরাও মানে যাতা ফেস করেছি এই জিনিসটা। তো এই একটা ঘটনা আমাদের শুনলে খুব ভালো লাগে, মানে আমার মনে হয় আমি কেন ছিলাম না ওই জায়গাটাতে, মানে আমি বারবার এগুলো এক্সপেরিয়েন্স করতে চাই এরকম ঘটনা। পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা ঘটে খুব ঘটে প্রচন্ড। এইসব ঘটনাটা আমাদের পরে খুব ভালো ঘটনা, আমাদের যেটা মেইন যেটা তোমরা শুনেছিলাম সান্দাকফুর ঘটনা, তো ওটাও পাহাড়ি, এখন আমাদের দর্শকদের জন্য বলে দিই ওটাও পাহাড়ি। তো ওটাতেও আমাদের এই সেম মোটামুটি গ্রুপ, তিতুনদা শুধু ছিল না। তো এখন শিলিগুড়িতে সবাই পৌঁছে আমরা প্রথম যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন গুরদুম বলে একটা জায়গা নেপালে। তো ওখান থেকে আমরা রওনা দিয়েছি, গুরদুমে পৌঁছেছি। এবার গুরদুমে কি গাড়িটা নিচে দাঁড়ায়, তো নিচে দাঁড়িয়ে হচ্ছে ওপরে যাওয়ার সময় আমাদেরকে ট্রেক করে যেতে হয়, মেইন যেখানে থাকার জায়গা ওটা অব্দি ট্রেক করে যেতে হয়। তো সিঁড়ি প্রচুর সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়েছি, ঠিক আছে, থেকেছি একটা লেভেল পর্যন্ত বাইক যায়, হ্যাঁ, তারপর আর যায় না, পুরোটা সিঁড়ি। কারণ সবাই উঠেছে, আমার হেলথ দেখে বুঝতে পারছো পাগল হয়ে গিয়েছি, খুব কষ্টকর। শুধু তুমি কেন, মানে কুনালদা গেছিল, হ্যাঁ গুরদুম গেছিল, ওরও সেম কেস হয়েছে, বলছে ভাই আমি আর পারছি না লাস্টে, বলছে যে রাস্তাটাও এত খারাপ, আর ওরা রাত্রিবেলা গেছিল, আরে বাবা, বলছে আর কুনালদা স্কুটি চালিয়ে যাচ্ছিল, তো বলছে যে রাত্রিবেলা, বলছে যে গৌরব আমি যে স্কুটিটা চালিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে এটা একটা অভিশাপ। সত্যি কথা, এত বাজে রাস্তা, সত্যি কথা। তারপর নাকি হেঁটে উঠেছে, হ্যাঁ হেঁটেই অনেকটা উঠতে হয়, অনেকটা। সবাই রাতের বেলা হয়েছে, পেছনটা পুরো পাইন ফরেস্ট, আমরা একটু হরর টাইপের একটু সবাই পছন্দ করি, তোমার পডকাস্ট বলো, সানডে সাসপেন্স বলো, সবাই শোনে, ঠিক আছে। তো রাত হয়েছে যখন, ডিনার করে এবার হুজুক উঠেছে, সবাই একটা টেন্টে ঢুকবো, মানে একটা কটেজে ঢুকে সবাই এবার শুনবো, আর প্রেত কথা শুনবো অথবা সানডে কিছু একটা আজকে শোনা হবে। আরে এটাই আমার প্রাপ্তি, জানো তো, মানে প্রচুর মানুষ যখন বাইরে যায় ঘুরতে বা তাদের যদি কোনো ভুতুরে পরিবেশ তারা আমাদেরকে সিলেক্ট করে নেয় যে আমরা প্রেত কথা শুনবো। একদম মেবি হয়তো এই পডকাস্টটাও আজ থেকে 6 মাস বাদে বা 3 মাস বাদে হয়তো একটা গ্রুপ পাহাড়ে গিয়ে শুনছে, হয়তো তারা শুনছে, এবং যে শুনছো এই মুহূর্তে পাহাড় থেকে হয়তো এই পডকাস্টটা শুনছো, মাথায় রেখো ইউ আর নট সেফ, না সত্যি সেফ না। তো আমরা গিয়েছি, ঠিক আছে, ওখানে মানে আতিথ্য আপমান খুব ভালো, ওখানে যারা গুরদুমে যারা আছে, ঠিক আছে। তো স্টে করলাম ওই দিন, সব পডকাস্ট তোমাদের রাতেবেলা শোনা হলো, আমাদের কিছু তেমন কিচ্ছু ফিল হয়নি, ঠিক আছে। আমরা ভাবছিলাম হয়তো ওখানে কিছু ফিল করবো, কারণ ওয়াশরুমটা একটু দূরে, তোমাকে ওই পাহাড়ে খাদ বেয়ে ওয়াশরুমে যেতে হবে, ঠিক আছে, কিন্তু কেউ কিচ্ছু ফিল করেনি। পরের দিন সকালবেলা হয়েছে আমাদের, আচ্ছা সান্দাকফু যেতে হয় ল্যান্ড রোভারে করে, সবাই জানো তো, ল্যান্ড রোভার আমাদের নিচে ওই গুরদুমের নিচের পয়েন্টটাতে এসে দাঁড়িয়েছিল। আমরা ট্রেক ডাউন করলাম, ল্যান্ড রোভারে উঠলাম, রওনা দিয়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। এবার যাচ্ছি, এক এক করে জায়গা আমরা পার করছি, টংলু সব পার হচ্ছে। এবার আসে কালপুখরি লেক। কালপুখরি লেকটা সবাই যেন একটা মানে সিক্রেট বলবো, কার্সড বলবো, কালপুখরি লেকের একটা গল্প আছে, ঠিক আছে। তো একটা কার্স লেকই বলা হয় ন্যাচারালি, ঠিক আছে, অনেকের মুখে অনেক স্টোরি, বাট আমি যেই স্টোরিটা আমার রিয়েল লাগে সেটা হচ্ছে
ওই লেকটা ব্ল্যাক কালারের জলটা। সো ওখানে একটা লামা গিয়েছিলেন, মানে উনি যখন যান ওখানে, তো ওখানে না যে গ্রাম পঞ্চায়েতের লোক বা যারা ওখানে লোকাল কেউ একজন ওনাকে ইনসাল্ট করেছিলেন খুব বাজেভাবে, কিছু একটা বলে। তো উনি ক্ষোভ থেকে সেই জলটাকে অভিশাপ দিয়ে ব্ল্যাক করে দিয়েছিল, আর সেটা ইউজ করার জন্য না। আর কেউ ওই জলটা কিন্তু ছোঁয়ে না। আচ্ছা, ঠিক আছে, বাট অনেকের অনেক রকম মানে গল্প শুনে থাকে। লেকের জলটা কেউ ছোঁয় না, টাচ করা অ্যালাউড না কালপুকুরি লেকের জল ছোঁয়া। ঠিক আছে, সো অনেকে হয়তো অনেক রকম গল্প শুনেছে এটার বিষয়ে। আমি যদি আমারটা যদি ভুল মনে হয় তো আমি রিয়েলি সরি, বাট আমি শুনেছি লোকালদের থেকে, মানে এগুলো হাইপোথেসিস। একদম হ্যাঁ, ওখানে বিভিন্ন ল্যান্ড রোভার ড্রাইভার হয়তো এক একজন, একদম ল্যান্ড রোভার ড্রাইভার এক একজন হয়তো এক গল্প বলবে। এটা আমাদের গল্প, আমাদের ড্রাইভার যেটা আমাদেরকে বলেছে। সো আমরা ওখানে বেরিয়ে ছবি তুলছি। আমাদের গ্রুপে একজন বিক্রম ওখানে বলছে যে আমার খুব টয়লেট পেয়েছে, পারছি না। ঠিক আছে, ড্রাইভার দাকে বলেছে, ড্রাইভার দাদা বলছে এখানে করো না, লেকটার একটা সিক্রেট ভ্যালু আছে, এখানে করো না, সামনে গিয়ে করো। আমি আর পারছি না কন্ট্রোল করতে। আরে কী করবে তাহলে, যাও সামনে গিয়ে করে দাও। ঠিক আছে, বিক্রম গিয়ে টয়লেট করেছে। তো সান্দাকফুর ওই পয়েন্টটা, মানে কালপুকুরি লেক থেকে সান্দাকফুর যাওয়ার মাঝখানে একটাই বড় জোর হল্ট দেয়, একটা বা দুটো ম্যাক্সিম। তো মাঝখানে যে হলটা ছিল আমরা সবাই নেমেছি, কেউ ছুরপি কিনবে, কেউ এটা ওটা কিনবে। কতক্ষণ লাগে ওখান থেকে সান্দাকফু? ওখান থেকে সান্দাকফু ম্যাক্সিমাম 45 মিনিটস, খুব বেশি হলে 1 ঘন্টা বড় জোর। বুঝতে, ঠিক আছে। তো সবাই যাচ্ছে এদিক ওদিক গিয়ে করছে। তো মাঝখানে বিক্রম দেখছি গাড়ি থেকে বেরোয়নি। আমি বেরোলাম, কি রে আসছিস না কেন, আয় এখানে কত রকম জিনিস আছে, এগুলো আর ওইদিকে দেখতে পারবি। খুব ফেমাস রডোডেনড্রন ফুলের ওয়াইন। ঠিক আছে, ওরা ওখানে বিক্রি করে রডোডেনড্রন ফুলের ওয়াইন। তো ওই দোকানগুলো সব ছিল এগুলো। আমি বললাম দেখবি না কেন? ওরা না ভাই ভালো লাগছে না শরীরটা, কেমন গা ম্যাজমেন্ট করছে। ঠিক আছে বাস বলে ঢুকে গেছি দোকানটাতে। দোকানের সবাই কেনাকাটা করছে, করছে। বিক্রম বেরোলোই না গাড়ি থেকে। তো ওখান থেকে আমরা বেরোলাম। সান্দাকফুর পরের জায়গা হচ্ছে আল। ঠিক আছে, অনেকে আলে বলে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, আলের সানসেটটা মানে অপূর্ব। ঠিক আছে, তো ওই সান্দাকফু থেকে আমরা আগে ডিসাইড ছিলাম সান্দাকফুতে স্টে করবো না, একটু আমরা বরাবর এই বন্ধুর গ্রুপ যাচ্ছে মানে তো আমার ওপর ছেড়েছিল। আমি এমন একটা জায়গা চুজ করে, আমি জানতাম না জায়গাটা যে এরকম বা কিছু, এমন একটা জায়গা চুজ করেছিলাম ওই পাহাড়ে, মানে ওই একটা হোমস্টে ছাড়া কিচ্ছু নেই। ঠিক আছে, তো আমি শুনেছি যে এই আল সান্দাকফু ওই জায়গায় নাকি এমনিও হোমস্টেজ এর সংখ্যা কম। সান্দাকফুতে তাও যেটুকু হয়ে গিয়েছে এখন, আলে তো হাতে গোনা। ঠিক আছে, তো আমরা বেরোলাম ওখান থেকে, বেরিয়ে আল ক্রস হলো। আল ক্রস হয়ে এবার আমাদের হোমস্টেতে পৌঁছেছি। তো ওটা কিন্তু ফালুটের রাস্তা। পৌঁছিয়ে এবার আমরা সবাই নেমেছি। ড্রাইভার দাদা ওপর ছাদের ওপর সব জিনিসপত্র বাঁধা, আমাদের লাগেজ খুলে আমাদেরকে দিয়েছে। দিয়ে গাড়িতে বসে না আমাদেরকে দেখছে, বেরোয়নি। আমরা নামলাম। ওই হোমস্টে হচ্ছে রাস্তার থেকে একটু সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে গেলে হচ্ছে একটা দোতলা টাইপের বাংলো টাইপ। ঠিক আছে, কাঠের পুরোটা, আর বাইরে হচ্ছে টিন দিয়ে ঘেরাও করা। আর বাঁ দিকটা হচ্ছে কিচেন, তারপরে আরও 3টে রুম হোমস্টের। তো আমরা নেমে বাঁ দিকটা গেলাম, বিকজ কিচেন আমরা একটু চাটা খেয়ে ভেতরে যাবো ভেবেছিলাম। তো আমরা নেমে যে বাঁ দিকে গেলাম, ওটা দেখে দাদা গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গিয়েছে। আমরা অ্যাকচুয়ালি চা খেতে গিয়েছিলাম, আমাদের অ্যাকচুয়াল রুম ডান দিকেরটাই ছিল, সেটা আমরা পরে জানি। তো ঢুকলাম, চাটা খেলাম। আমরা বললাম কোন রুম আমাদের, বললো ডান দিকেরটা, ওপরের তলায়। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। সবাই মিলে বেরোলাম। এবার ঘরটায় যখন ঢুকলাম না, ঢুকেই খুব একটা বাজে ফিল, মানে ক্রিপি ফিল। মানে বাজেটা তো তখন বাজে লাগছে না যখন বন্ধুরা আছে, তো ক্রিপিনেসটা লাগছে, আর সেটাকে সবাই এনজয় করে। ও ভাই ভুতুরে জায়গা, ভুতুরে জায়গা। ঠিক আছে, এই হচ্ছে একটা সিঁড়ি আছে, একদম ছোট্ট কাঠের সিঁড়ি, ওটা দিয়ে ওপরের তলা যেতে হয়। ওপরের তলা আমরা উঠলাম, উঠে না আমরা রুমটাতে ঢুকলাম। রুমে ঢুকে এখন সবাই বলছে এসছি কেন আলে, সানসেট দেখতে যাবো। এখন সবাই বলছে ভাই ট্রেক করতে হবে আবার অতটা, যাবো, এসছি যখন যাবো, অত ইয়েছে। তখন বললো সবাই আবার জ্যাকেট ট্যাকেট পরলো, বেরোচ্ছি। বিক্রম আবার লাস্ট মোমেন্ট বলছে আমি যাবো না ভাই, শরীরটা ভালো লাগছে না, কেমন একটা গা ম্যাচ করছে, বেরোবো না, ভালো লাগছে না, তোরা যা। এখন তুই এসছিস, এত টাকা খরচা করে এসছিস, এফার্ট দিয়েছিস, এখন মেইন জায়গায় যাবি না? বলছে না ভালো লাগছে না, তোরা আয় না, ঘুরে আয়, আমি রুমে থাকছি। আমার দোষ হয়েছে না কি হয়েছে, বিক্রমকে রেখে আমরা চলে গিয়েছি। তো বিক্রম এখন হোমস্টেতে একলা কেন, পুরো হোমস্টেতে আর কোনো গেস্ট নেই, 1 নম্বর। দ্বিতীয়ত কারণটা বলছি, আমরা যখন বেরোচ্ছি তখন হোমস্টের
কেয়ারটেকার একজন, দুটো ফিমেল ওনার, ঠিক আছে। কেয়ারটেকারটা দেখি আমাদের সঙ্গেই হাঁটা দিয়ে আমাদেরকে পার করে চলে গেল। ঠিক আছে, আমি কোথায় যাচ্ছ দাদা? নেপালে দিয়ে এসো। কোথায় যাচ্ছ? বলে তোমার রাতের বেলা চিকেন খাবে তো, মার্কেট থেকে আনতে হবে, আলের মার্কেট থেকে আনতে হবে। ঠিক আছে। ও হাঁটতে হাঁটতে চলে গেলো, ওদের তো স্পিড বেশি অবভিয়াসলি, চলে গেল। আর আরও দুজন ফিমেল ওনার, ওরা না ওখান মানে হোমস্টে একটু দূরে গিয়ে ওদের গরু রাখার জায়গা ছিল, ঠিক আছে, বাফেলো অ্যাকচুয়ালি রাখার জায়গা ছিল, মহিষ। তো ওখান থেকে ওরা দুধ চাচ্ছিল, দেখলাম। ঠিক আছে, হাঁটছি সবাই, সানসেট দেখলাম, আলে গিয়ে সুন্দর ম্যাগি ঠ্যাগি খেলাম ওই পয়েন্টে। মিন ওয়াইল বিক্রমের সঙ্গে কী হচ্ছে, বিক্রম হোমস্টেতে একলা, জ্যাকেট খুলে এবার নিজের বেড একটা চুজ করেছে। ডাবল বেড ছিল 3টে, ঠিক আছে, 1 2 3 4টে ডাবল বেড ছিল, ওই রুমটা বেশ বড়। নিজের বেড একটা চুজ করে সব খুলে টুলে জাস্ট একটা হালকা সোয়েটার পরে শুয়েছে বেডে। আমি সবাইকে বলে রেখেছিলাম ওই জায়গাটাতে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না, গান শোনার হলে, মুভি দেখার হলে, কিছু করার হলে ডাউনলোড করে নিয়ে যাবি। তো সবাই চার্জটা ফুল দিয়ে ডাউনলোড করে নিয়ে গেছিলো সবাই, আমি সবাইকে ইনস্ট্রাক্ট করে দিয়েছিলাম। এই ঘটনাগুলো শুনে আমার খালি মনে হচ্ছে এখন চলেই যাই। সত্যি কথা। তো এখন বিক্রম শুয়েছে, গান অন করেছে ফোনে, ফোনে গান চলছে বিক্রমের, আর শুয়ে রয়েছে। ফোনের গান আর রুমের লাইট একসাথে বন্ধ, ঠিক আছে। বিক্রম হাতাহাতি করে ফোনটা দেখলো, ফোন সুইচ অফ, ঠিক আছে। অদ্ভুত, এখন বিক্রম ভয় পাচ্ছে। ওটা দরজা করলো, বাইরে দেখলো কিছু নেই, তার এদিক ওদিক করে আবার রুমের মধ্যে ঢুকলো, ঠিক আছে। দেখছি এদিক ওদিক সুইচ করতে করতে ও সুইচটা অফ হয়ে গিয়েছে হয়তো কোনো কারণে, অন করলো, গিয়ে আবার শুয়ে যে মানে ঠিক করে যে শোবে, বিছানায় জাস্ট উঠেছে, দরজায় এমনভাবে নক যে কাঠের বাড়িতেও কাঁপছে পুরো বাড়ি, এত জোরে নক, দরজা ধপ 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 করে নক করেছে দরজা। ভয় পেয়ে গেছে বিক্রম, উঠে গিয়ে দরজা খুলছে, দেখে কেউ নেই, ঠিক কেউ নেই। বিক্রম বন্ধ করেছে দরজা, বন্ধ করে আবার আসলো বেডের দিকে বসলো, আবার সুইচ অফ, লাইট চলে গেছে। বিক্রম আমি এইভাবে দাঁড়াবো না ঘরে, ঠিক আছে। ওয়েদারটা বললাম এর আগে, এরকম হার্শ ওয়েদার, তাও গিয়ে রাস্তাতে আমরা যেখানে ইয়েটা ড্রপ করলাম আমাদেরকে ল্যান্ড রোভার, ওখানে গিয়ে বিক্রম দাঁড়িয়ে আছে রুমের দিকে তাকিয়ে, একটা ছোট্ট জানলার মতো ছিল, ওখান দিয়ে আলো দেখতে পারবো, তারপরে ঢুকবো রুমে, ওই ভেবে বিক্রম দাঁড়িয়ে আছে। 10 মিনিট গিয়েছে বলে ওইভাবে, তারপরে আলো দেখতে পেয়ে ঢুকেছে রুমে, কারেন্ট ফেরত এসছে, ঢুকেছে। এবার বিক্রম বসে রয়েছে, সেকেন্ড টাইম দরজা ওইভাবে নক, ঠিক আছে, খুললো। এবার বিক্রম হাফ সিঁড়ি অব্দিও নিচে নামলো, কেউ নেই। 5-7 মিনিটে গিয়েছে, তারপর বিক্রম আমার আওয়াজ শুনতে পেয়েছে, একটু রিলিফ পেয়েছে, ঠিক আছে। আমার আওয়াজ শুনতে পেয়েছে, তখন আমি বলছি ভাই নিচে আয়, কেয়ারটেকারটা এসছে, কেয়ারটেকারের সঙ্গে কিছু কথা বলার আছে, হিসাবপত্র মেলানোর আছে, আর কি খাওয়া দাওয়া করবো, রাতের বেলা কিছু লাগবে নাকি, পানীয় কিছু লাগবে নাকি, সব করতে পারিস, ঠিক আছে, বলতে পারিস। তখন বিক্রম বললো না ভাই, শরীরটা ভালো লাগছে না, আমি আসবো না, তুই কথা বলে নে। তো বিক্রম শুনতে পারছে আমি নেপালি থেকে ওর সঙ্গে কথা বলছি, ঠিক আছে, কেয়ারটেকারটার সঙ্গে কথা বলছি। এই চলতে কিছুক্ষণ পর আমি একটু রাগি ভয়েসে বিক্রমকে ডেকেছি, আয় না, তোকে ডাকছি এতবার, তুই নিচে আয়, তুই কিছু কাজ আছে আমার, তুই নিচে আসছিস না কেন, কথা বলবো বলছি না ওয়েটারের সঙ্গে। তো বিক্রম তাও বলেছে হ্যাঁ আমি আসবো না, ভালো লাগছে না, মানে আমি আসবো না। তার মোটামুটি 15-20-25 মিনিট বাদে আমরা গ্রুপ নিয়ে ঢুকেছি রুমে। তখন ঢুকেই বিক্রমের প্রথম প্রশ্ন, এত কথা কি বলছিলি? আমি বললাম কার সাথে? বলে তুই কেয়ারটেকারটার সঙ্গে কথা বলছিলি, আমাকে যে এতবার ডাকলি, সবার সামনে কথা হচ্ছে কিন্তু সবাই শুনতে পাচ্ছে, আমার গ্রুপটা পুরো, তুই যে এতক্ষণ ধরে কথা বলছিলি কেয়ারটেকারটার সঙ্গে, তুই আমাকে ডাকছিস যে নিচে গেলে, এতক্ষণ এত কি কথা তোর? বিক্রম রেগে বলছে আমাকে। আমি বললাম আমি তো এলামই এক্ষুনি। তাহলে কার কথা শুনছিল, কে ওর সাথে কথা বলছিল, কে ডাকছিল বিক্রমকে? তো আমি ক্লুলেস এখানে। আর কেয়ারটেকার, আমি বললাম কেয়ারটেকার, তুই কোন কেয়ারটেকারের কথা শুনেছিস? কেয়ারটেকার তো আমাদের সঙ্গে চিকেন আনতে গেল, আমাদের সঙ্গেই ফিরলো। বলে কেয়ারটেকার ছিল না কেন? আমি বললাম না, আমাদের সঙ্গে গিয়েছিল। মানে আমি তো ভাই শুনছি আমি এরকম করছে, তুই আমাকে ডাকলি? আমি বললাম আমি ছিলাম না, ঠিক আছে। এইসব কথাবার্তা হচ্ছে, সবাই প্রচন্ড ঘাবড়ে গেছে এই সিনটাতে, ঠিক আছে। এটা ঘাবড়ে যাওয়ার মতো সিন খুব। আর না জায়গাটা এমন একটা জায়গা, মানে একটু হয়তো ভয় পেয়ে থাকলে বেশি ভয় পাওয়া, বিকজ হাওয়ার চলার যে সমস্যা আওয়াজটা কন্টিনিউ, ওটা না মেন্টালি একটু খেলে। ওয়াশরুমের দরজা লার্জ স্কেপে এরকম হাওয়া, উইন্ড হুইসেলস, একদম 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 মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্টও তৈরি হয়। মানে দরজাটা ধপ 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 করছে ওয়াশরুমের কন্টিনিউ, ঠিক আছে। তারপর চলছে এই। তো আমি আমার যে বেডটা চুজ করলাম, ওখান থেকে না বাইরের দরজাটা আর ওয়াশরুমটা স্ট্রেট দেখা যাচ্ছিল। বাকি সবাই যার যার বেড নিয়েছে, সবাই এক এক করে ওয়াশরুম যাচ্ছে, ফ্রেশ হতে আসছে।
বাট আসার সময় সবাই একটু দেখি যাচ্ছে একভাবে, আসতে দৌড়াতে দৌড়াতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আমি কি ঠান্ডা লাগছে নাকি কি, অত জিজ্ঞেসও করিনি। তো এবার সবাই ফ্রেশ হতে হতে অজয় বলে আমার যে বন্ধুটার কথা বলছিল, অজয় গেছে ফ্রেশ হতে, বেরিয়ে আমাকে বলছে যে ভাই জায়গাটার কিছু গন্ডগোল আছে, আমি না কিছু ভয়েসেস শুনতে পারছি। বিশ্বাস করার আমার কথা, আমি ওটা শুনে একটু ঘাবড়িয়ে গেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। ভয়েস শুনতে পাচ্ছি শুনে বলে আমি বুঝতে পারছি না কিছু, আমি জানি না ওটা ভয়েসই কিনা, বাট আমার মনে হচ্ছে আমি ভয়েস শুনছি। এবার আমি প্রথমবার ওই দিন ওয়াশরুমটাতে গিয়েছি, ঢুকলাম, ছোট্ট একটা ওয়াশরুম, কোমরের মতো, লেফট সাইডে কোমরটা, মুখের সোজাসুজি একটা ফুটো, ঠিক আছে, আর ডান কানের পাশে আরেকটা ফুটো, ওটা হাওয়া সার্কুলেট করার জন্য মোস্ট প্রবলি করেছে। আমি স্পষ্ট শুনতে পারছি চালটা যাচ্ছে না টিনের ওপরে, ডান দিক থেকে আমি শুনতে পারছি কেউ জোংখা ভাষায়, জোংখা ইজ এ ভুটনিস ল্যাঙ্গুয়েজ, জোংখা ভাষায় কিছু একটা বলছে। আমি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি জানি, তো আইডিয়া আছে, বাট আমি বুঝতে অত খুব ভালো করে বুঝতে পারি না, আমি জানি যে এটা কি ল্যাঙ্গুয়েজ। যেমন আমি কেউ যদি আমার সামনে গারো ভাষায় কথা বলে আমি বুঝতে পারবো যে এটা গারো ভাষা, তো আমি বুঝতে না জোংখা ভাষা কিছু বলছে আর রেগে বলছে, ভালো লাগছে না কিছু একটা। আর আওয়াজটা যারা সাউন্ড নিয়ে কাজ করে বুঝবে, প্যান হচ্ছে, হ্যাঁ, রাইট কানের থেকে সোজা সামনে এলো, আবার সামনের থেকে রাইটে চলে এলো, ওকে, ঠিক আছে, খাদের দিকে যে টিনটা আছে ওইখান থেকে আওয়াজটা আসছে ওপর দিকে। আমি খুব ঘাবড়ে গেছি। এবার আমি বেরোলাম, বেরিয়ে আমি অজয়কে সাথে বললাম ভাই হ্যাঁ গন্ডগোল আছে, এখানে সেফ না, ভেতরে এসে আমরা ভাবছি কি ইয়ে করবো কি না করবো। মিনওয়েল এখন ওয়াশরুম খালি, ঠিক আছে, আমি শুয়ে আছি, দেখলাম ওয়াশরুমটা ওই দরজা ধপ করার যে বললাম মালে এখন হাওয়া চলে, ঠিক আছে সবসময়। তো আমি দেখলাম রিক দাঁড়িয়ে টয়লেট করছে। রিক আমাদের মধ্যে একমাত্র ছেলে যে ফুল হোয়াইট পরে গেছিল, হোয়াইট টি শার্ট হোয়াইট প্যান্ট। তো তখন অরিন্দম দা বললো আমি ওয়াশরুম যাবো, যা ফ্রেশ হয়ে আসবো। অরিন্দম দা বসে, বললাম অরিন্দম দাঁড়াও, রিক আছে ওয়াশরুম, ঠিক আছে। রিক কম্বলের তর থেকে বেরোলো, আমি ওয়াশরুমে কোথায়, আমি তো এখানে শুয়ে আছি। এখন ওয়াশরুমে কে, আবার সবাই ঘাবড়ে গিয়েছে, আমরা দৌড়িয়ে ওয়াশরুমে দিয়ে গেছি, ওয়াশরুমে কেউ নেই, খালি পুরো, মানে আমি ক্লিয়ার দেখেছি হোয়াইট কালারের ড্রেস পরে আছে, ঠিক আছে, পরিষ্কার একটা মেল ফিগার, মেল, বাট কেউ নেই। তারপরে এখন অরিন্দম দা ওয়াশরুমে যাচ্ছে, বাইরে দাঁড়ানো আমরা সবাই যাতে কোনো প্রবলেম না হয়, এসছে, ভেতরে এসছি সবাই একটু অ্যাটমসফিয়ারটা লাইট করার জন্য। সবাই বললো যে ভাই হনুমান চালিসা কেউ জানিস পুরোটা? বিক্রমী বললো যে আমি জানি, পুরোটা আমি জানি। আমি বললাম বল, পাঠ কর ভাই, ঠিক আছে। বিক্রম পাঠ করলো পুরো হনুমান চালিসা, জোরে জোরে পাঠ করলো। তারপর না কিছুক্ষণ খুব নর্মাল লাগছে, রুমের টেম্পারেচারটা বাইরে এমনি -4, ঠিক আছে, কিন্তু রুমের যে টেম্পারেচারটা নেওয়া যাচ্ছিল না তার আগে, জাস্ট নেওয়া ছিল, এত রুমে আলাদা রকম ঠান্ডা। তো আমরা বললাম যে কিছু তো আছে হয়তো, কারণ কি বিক্রম এরকম করলো, তারপর একটু নর্মাল লাগছে, দেখ অতটা ঠান্ডাও লাগছে না। তো তখন আমাদের কেয়ারটেকার এলো নিচের থেকে, বললো যে দাদা এখানে তো 8টা মানে অনেকটা রাত, তোমরা ডিনারটা করে নাও। আমরা বললাম ফাইন, 15-20 মিনিটে আসছি। তো সবাই গোছাগোছাই করলো, করে নিয়ে এবার বেরোবো, এক এক করে নামছে, বাইরের দিকে যাচ্ছে, যাচ্ছে। এই করতে করতে আমার সামনে ছিল হচ্ছে অজয় নেমে আমার জন্য ওয়েট করলো, দাঁড়ালো, আমি নামলাম, আমি দুজন দাঁড়িয়ে আছি, বিক্রম ওপরে দরজা তালাইছে, আমি দেখছি। তারপর বিক্রম নামলো, ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামলো যখন, এক এক করে বেরোচ্ছি এবার। তো অজয় বেরোলো, অজয় পেছন ধরে আমি বেরোলাম, আমার পেছন দিয়ে বিক্রম বেরোলো, আর বাকিরা সবাই ঢুকে গেছে। এই যে হলো, হঠাৎ করে না মেইন দরজাটা দিয়ে বেরোনোর পর আমি সাইড আই ভিশন হয় না, সাইড আই আমি দেখলাম স্পষ্ট হোয়াইট, সেম আগে যেরকম বললাম হোয়াইট কিছু একটা ওই মানে কার্নিশ দিয়ে ফুল স্পিডে বিক্রমে দিয়ে গেল, ঠিক আছে, এর একদম এইভাবে জাস্ট, মানে তোমার বলে বোঝাতে পারো না। আর হাঁটার পথ চলে না, ফার্স্ট 1 নম্বর, দ্বিতীয়ত হাঁটার পথ চলে না, ঠিক আছে। আমি আইদার ঝুঁকে আর আইদার হিউম্যান বিং না, পেছনে ঘুরে দেখে বিক্রম ফ্রিজ, পুরো ফ্রিজ, মানে একটা ফ্ল্যাশি স্পিড, হ্যাঁ ফ্ল্যাশি স্পিড, খুব অদ্ভুত এইভাবে গেল, আমি বুঝতে পারলাম না, যেরকম মানে হয়তো মানুষ হতে পারে কিছু। আমি বিক্রমের দিকে ঘুরলাম, বিক্রম পুরো ফ্রিজ হয়ে রয়েছে। আমি কথা বল, কি হয়েছে বিক্রম, কিছু দেখলি? বিক্রম কোনো রিপ্লাই নেই, চুপ। আমি বললাম বল ভাই, না বললে আমরা কোনো সলিউশন করতে পারবো না, চুপ হয়ে আছে, কিচ্ছু বলছে না। হঠাৎ করে দৌড়িয়ে এসছে, আমাকে অজয়কে জড়িয়ে ধরেছে, কাঁদছে, আর বিক্রম কাঁদার ছেলে না, ঠিক আছে, কাঁদছে, আর মানে এমন ভাবে কাঁপছে, এই মানে আমি চেপে জড়িয়ে ধরে রয়েছি, বিক্রমের কাঁপা থামাতে পারছি না, এত জোরে কাঁপছে। তো আমি বললাম কি যাবি ইয়ের সামনে যাবি, ওখানে কিচেনে যাবি, কিচেনে বুখারি আছে, বুখারির সামনে বস, একটু গরম হবি। আমরা ওকে নিয়ে কিচেনে গিয়ে বসালাম, একটু গরম হলো, ওখানে কেয়ারটেকাররাও ছিল। বিক্রম বলো ভেতর ডাইনিং এর স্পেসটায় চল, কাঁদার অবস্থায় তখন। ভেতরে গেল, ভেতরে গিয়ে আমাদেরকে ব্যাপারটা বললো যে ভাই একটা ফিগার, মানুষ বলছেন ও একবারও,
একটা ফিগার, অ্যাক্সিডেন্টাল বডি মনে হচ্ছে, হাত বেঁকে গেছে উল্টো দিকে, ঠিক আছে, হাত উল্টো দিকে, হামাগুড়ির মতনই পশ্চার, হাতটা বেঁকে ধনুষের মতো হয়ে গেছে, স্কিনের কালারটা পেল ডেড বডি যখন হোয়াইটিশ কালারের হয়ে গেছে স্কিনটা, একটা ফিগার, আর ওইভাবে আমার দিকে তেড়ে এসছে। তুই যখনই আমার দিকে ঘুরলি উপর অপোজিট দিকে কানেকশন চলে গেল। আমি মানে আমি তো দেখলাম, আমি ভাবছি ভাই আমি তো সেন্স করলাম, হ্যাঁ সাইড থেকে আমি একটা কিছু দেখলাম যে হ্যাঁ হোয়াইট কিছু একটা গেল, আর তুই পুরো ফিগারটা দেখলি। বলে হ্যাঁ, এটা যদি বিক্রম মিথ্যা কথা বলে থাকতো তাহলে তো আমি টের পেয়ে যেতাম, বিকজ আমি দেখেছি, এটা তো হতেই পারে না কোনো উল্টো পাল্টা। আর বিক্রমের রিয়াকশন দেখলে পৃথিবীর কেউ আর বলতে পারতো না এই কথা। ওকে থামাতে পারছে না, তোর কাঁপানিটা থামাতে পারছে না, ও যে কাঁপছে ওরকম ভাবে, ঠিক আছে, ভয় পেয়ে গেছে, মারাত্মক ভয় পেয়ে গেছে। এবার বিক্রমকে আমরা বলছি শান্ত, তখন অরিন্দম দা উদ্যোগটা তুললো যে যেটাই হয়ে যাক ওই রুমে আর থাকবো না, বিকজ এতক্ষণ আমরা সেন্স করেছি, ফিল করেছি, দেখে ফেলেছে আর অ্যাটাক করতে এসছে। দিস ওয়ন্ট বি সেফ, যে তুই রুমে থাকবি, রুমে হঠাৎ করে যদি ওই চার দেওয়ালের মধ্যে কেউ চলে আসে বা কিছু অ্যাপিয়ার করে, আর কিছু প্রবলেম আছে, যে অ্যাটাক করছে এমন না, যে অনেক অনেক স্পিরিটস হয় যেটা ইন্টারফেয়ার করে না, ও জাস্ট নিজের মতো, হ্যাঁ নিজের মতো এক্সিস্টেন্স ভয়টা দেখায়, হ্যাঁ পোল্টারজাইজড, এক্স্যাক্টলি। তো এখানে মানে অ্যাটাক হচ্ছে, ওইখানে থাকাটা সেফ হবে না, ঠিক আছে। তো আমরা ওখানে কেয়ারটেকার আর দুই ওনারকে ডাকলাম, ডেকে পুরো ঘটনাটা আমরা বললাম ওনাদেরকে। এবার তুমি ভাবো, তোমার রিসর্ট ওটা, তুমি ওখানে আছো রিসর্টে, তুমি ওনার, একটা ইয়াং ছেলেপেলেদের গ্রুপ গিয়েছে, আর গিয়েও তোমার প্রচুর গেস্ট আসে যায়, একটা ওই গ্রুপটা এসে তোমাকে বলছে এরকম টাইপের তোমার রিসর্টে ভূত আছে। তোমার তো নর্মাল কি বলছেন স্যার, এত লোক আসছে যাচ্ছে কিছু হচ্ছে না, আপনারা এসে বলছেন যে এরকম। ওনারা বললেন বুঝতে পারছি স্যার, রুমটা চেঞ্জ করে দিচ্ছি। মানে কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু না, কোনো প্রবলেম নেই, নো প্রোটেস্ট, জাস্ট রুম চেঞ্জ করে, রুমটা চেঞ্জ করতেছে। এখন যে রুমটা গেছি আমাদের পাশের রুম, মানে ওনারের পাশের রুম, ঠিক আছে, ওনার যে রুমটাতে থাকেন ওনার পাশের রুমটা। আমার ঠিক আছে। এবার আমরা কেয়ারটেকারটাকে বলছি যে দাদা এত জিনিসপত্র পড়ে রয়েছে ওখানে, একটু নিয়ে আসবেন। বলে দাদা আপনারাই নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, অথবা কালকে সকালে যান। নিজেরাও যেতে চাইছে না, কেয়ারটেকার যাচ্ছে না, আর অতবড় লেম এক্সকিউজ বলছে আমার 3টের থেকে ডিউটি শুরু হয়েছে ওই পাহাড়ে, ওই মানে কিছু নেই যেখানে, ওখানে পুরো 3টের থেকে লোকটা কি করবে ডিউটি, আর পাহাড়ে অত সকালে কি মানে আলো পর্যন্ত তো ঠিকঠাক হয় না। উনি বলছে 3টে থেকে ডিউটি করবো, বুঝতে পেরে গেছি, আর আমরা অত কথায় জড়াইনি। এবার বসে আমরা ডিনারটা করছি, ডিনার করতে করতে এক এক করে সবাই সবকিছু নোটিস করা শুরু, কনসাইন্স যাচ্ছে, এখন সব নোটিস করা শুরু করছে। ওখানে একটা ছবি লাগানো, ইয়াং ছেলে, আমরা যেখানে ডিনার করছি, ইয়াং ছেলের একটা ছবি লাগানো, জঙ্কা ভাষা বিভিন্ন জিনিস লেখা, মালা চড়ানো ছেলেটার, ঠিক আছে। আর অজয় হট করে বলল যে এই ছবিটা তো আমাদের ঘরেও আছে রে, নিচের তলায়। আমি বললাম শিওর তুই? বলে হ্যাঁ আছেই আছে, আর ওখানে একটা অনেক বড় এটার কম্পেয়ারে। বললাম আচ্ছা। রুম চেঞ্জ হয়েছে, আমাদের সব জিনিসপত্র কিন্তু ওই রুমেই। এসছি, এসে হচ্ছে সব ঢুকেছি নতুন রুমে, জিনিসপত্র ওখানে ছেড়ে দিয়ে আমরা সবাই শুয়ে আছি। সবাই মিলে একটা রুমে, 2টো রুমই অ্যালট করেছিল, আবার সবাই একটা রুমেই শুয়ে কাঁথাকাতি করে শুয়ে আছে। ওখানে শুতে ঘুমোতে একটু কষ্ট হচ্ছিল, বিকজ আলে অক্সিজেন লেভেলটা একটু কম, আর এতজন একটা রুমে যেহেতু একটু নিঃশ্বাসে অসুবিধা হচ্ছিল, তাও একটু করে কোনোভাবে ভোর করে দিই ওইটাই। 4:30 না দেখলাম একটু আলো হয়েছে, সবাইকে বললাম ভাই চ, ও কেয়ারটেকার তো যাবে না, আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে আসি। কিন্তু এবার সবাই একসাথে থাক, যে যার পেছন একদম ধরে লাইন, যেরকম বাচ্চারা লাইন ধরে যায় ওরকম ভাবেই যাবো। সবাই গিয়েছে, কেউ একা ছাড়া। আমরা প্রথমে বললাম আমি আর কেউ যাচ্ছি, চল জিনিসপত্রগুলো সবার জিনিসপত্র নিয়ে আসি। না সবাই যাবে, ঠিক আছে চ। এবার সবাই নোটিস করা শুরু করছে বিভিন্ন জিনিসপত্র। যখন ঢুকছি 1 নম্বর অজয় ওয়াজ রাইট, যে সেম ছেলের বিরাট বড় একটা পোস্টার লাগানো, ছবি লাগানো। এবার হচ্ছে রুমে ঢুকলাম, ফটাফট যে যার জিনিস প্যাক করছে। ওই রডেন্ড্রনের ওয়াইন বলেছিলাম না, ওই ওয়াইনটা ওখানে ছিল। 2-3 জন আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে বললো ভাই এখানে এত কিছু হয়েছে, নিয়ে যাস না। ছাড়বো কেন, টাকা দিয়ে কিনেছি, আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো নিয়ে এবার চলে এসছে, তোরা নিবি না, তোরা ভয় পাচ্ছিস, আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার সবাই বেরোচ্ছে, বেরোতে এবার নোটিস করলাম রুমটা টিবেটিয়ানরা যখন কিছু বেঁধে দেয় মন্ত্র করে, টিবেটিয়ান ছোট টাইপের একটা ফ্ল্যাগ লাগিয়ে দেয়, ফ্ল্যাগ লাগানো, রুমটা পুরো লক করা, মানে বাঁধা, রুমটা কিছু হয়নি বা বেঁধে যদিও, বাট বাঁধা। তো আমরা নামলাম, নেমে এবার কেউ কোথাও যাবো না, ওই হাওয়া চলছে সব এই অবস্থা, মানে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, জ্যাকেটের উপর বরফের লেয়ার হয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা হাওয়া, ঠিক আছে। ওই অবস্থা সবাই বাইরে দাঁড়ানো, আর ড্রাইভারকে ফোন লাগানো হচ্ছে না।
আমরা ওদের নেপালের নাম্বার যেহেতু কেয়ারটেকার, আমি বললাম দা প্লিজ ট্রাই করো, দাকে ফোন করার ট্রাই করো, আমরা বেরোবো। কোনোভাবে কন্ট্যাক্ট করে উনি 8টা 8:30 নাগাদ এসছেন আমাদের কেয়ারটেকার, ফটাফট সব প্যাক গাড়ির মধ্যে তুলে নিয়ে কতক্ষণে বেরোবো, ঠিক আছে। উনি সব নোটিস করছেন আমাদের যে ড্রাইভার, ঠিক আছে, খুব স্মার্ট দাদা ছিল লক্ষ্মণ দা। তো আমরা সব ঘুরে ওখান থেকে প্যাক আপ করে ফিরবো। এবার গাড়িটা ঘুরিয়ে ওই এরিয়াটা থেকে বেরোনোর সাথে সাথে লক্ষ্মণ দা আমাদেরকে বললো কিছু হয়েছে। কিছুদিন আগে একটা গ্রুপকে ছেড়ে গিয়েছিলাম, এরকমই কতক্ষণে বেরোবো এরকম রিয়াক্ট করছিল। ওদের সঙ্গে বেশি কথা বলিনি, আমার সঙ্গে বেশি কথা বলছি বিকজ আমি নেপালি, ঠিক আছে, মানে আমার হাফ নেপালি অ্যাটলিস্ট, তো আমার সঙ্গে কথা বলে কমফোর্টেবল বেশি। তো বললো যে আমি বললাম যে হয়েছে তো অনেক কিছু, আমি তোমাকে কোথার থেকে শুরু করে কি বলবো, বলো আমাকে বলো সব ঘটনা বলো কি হয়েছে। পুরো ঘটনা খুলে বললাম, কিচ্ছু রিয়াক্ট করলো না প্রথমে, ঠিক আছে। ওই ঢোকার সময় বললাম না কালপুকুরি লেক ক্রস করে একটা দোকানে দাঁড়িয়েছিলাম যেখান থেকে ওয়াইন ফাইন বলে কেনা হলো, ওই দোকানেই আবার দাঁড়ালো, ওটা পিসির দোকান লক্ষ্মণদার, ওখানে দাঁড়ালো, ঢুকালো সবাই দোকানের ভেতরে। ওকে নেপালিতে বললো পিসিকে ওদের সঙ্গেও ঘটেছে, ঠিক আছে, আমি তো বুঝতে পারছি কি বলছে, ওদের সঙ্গেও ঘটেছে। পিসি বলছে কি হয়েছে, তোর সাথে, মানে ওখানে ভয় দেখিয়েছে ওদেরকে। তখন পিসি বললো যে কি বা কে ডেট, ঠিক আছে, মানে তখন বললো ও আগামীকাল তো বুদ্ধ পূর্ণিমা, এভাবে বললো, ঠিক আছে। তারপরে আমাদেরকে এসে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করলো। যার ছবি দেখলাম সেটা আরেকজন থার্ড ওনার আর ওদের ভাই। ওকে। তো ও মানে ওই ল্যান্ড রোভার চালানো এই সেই গাড়ি ফাড়ি ওই ছিল, ওখান দিয়ে গাড়ি জাম করিয়ে নিজের গাড়িতে সবচেয়ে পছন্দের গাড়িতে বসে খাদে জাম করিয়ে সুসাইড করেছিল গাড়িতে বসে। প্রচুর টাকা পয়সা খরচা করে বডি রিকভার করা হয়েছিল, ঠিক আছে, করে যেইটাতে আমরা যেই ডাবল স্টোরি হোমস্টে থেকেছিলাম ওটাও সমাধির হোমস্টে, মানে কবরের ওপর বানানো, ঠিক আছে, ওরই জন্য, ওরই স্মৃতিতে। আর ওর পছন্দ না এই যে পূর্ণিমা, সেটা যেই পূর্ণিমাই হোক, পূর্ণিমার 2 দিন আগেও বাড়িতে আসে আর পূর্ণিমার পরের দিন অবধি বাড়িতে থাকে। আর ওর একদম পছন্দ না ওই সময় কেউ বাড়িতে যাক, মানে আওয়াজ হোক, হইচই হোক, কেউ থাকুক, পছন্দ না, ওই জিনিসটা নিতে পারে না। ওর জন্য আমরা অন্য রুমে থেকেছিলাম, কোনো প্রবলেম হয়নি। এইসব ঘটনা আমাদেরকে বললো। আমি তখন ভাবছি যে ঠিক আছে বেরিয়ে গেছি, এখানেই শেষ হয়নি। ফিরলাম, ফিরে নিয়ে এবার আমাদের 90% অফ দ্য গ্রুপ কলকাতা ফেরত আসছে, শিলিগুড়ি থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছে। আমি আর বিক্রম নর্থ বেঙ্গলে স্টে করছি, বিক্রম তার পরের দিন কলকাতায় যাবে। আর বিক্রমের বাড়ি খুব একটা দূরে নয়, আমার যে মামা বাড়ি সেখান থেকে খুব বেশি দূরে নয়। তো বিক্রম গেছে বাড়িতে, রেস্ট ফেস্ট করেছে। মিনওয়াইল আমিও গিয়েছি, আমিও রেস্ট ফেস্ট করে আমি বাড়িতে সবাইকে মাকে বললাম দেখো এটা নিয়ে এসেছি পাহাড় থেকে, এটা রডেনড্রন ফুলের ওয়াইন, একটু টেস্ট করি সবাই চলো। আর সবার জন্য দিলাম, নিজেও নিলাম। আমরা কিন্তু ওই বোতল থেকে আগে অল্প একটু টেস্ট করেছিলাম ওয়াইন, মানে যেখানে কিনেছি ওখানেই টেস্ট করেছিলাম। দারুণ, খুব টেস্টি ওয়াইন টাইপেরও না, মিষ্টি জুসের মতো, ঠিক আছে। ওই মোমেন্টটা মাসিকে টেস্ট করালাম, মানে কোনো কিছু পচে গেলে, মানে লিভিং বিং পচে গেলে যে গন্ধ, ওই গন্ধ আসছে, মানে জঘন্য ওয়াইনের ভেতর থেকে, মানে ইঁদুর মরা, কিছু মরা, ওই টাইপের গন্ধ। ফেলে দিয়ে আমি মানে বমি করে ব্রাশ করতে হলো, এরকম অবস্থা, এত বাজে গন্ধ হচ্ছে। আমি মানে অত করিনি, ঠিক আছে, দেখেছি। তো ওই দিন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকাল বিক্রমের ফোন, ভাই আমার একটা বান্ধবী, ওর একটা বান্ধবী ফোন করেছিল, আমাদের কমন ফ্রেন্ড, ফোন করে ঘাবড়াতে আমাকে বললো যে তুই কোথায় আছিস বিক্রম। ও বললো যে আমি তো বাড়িতে। বলে না আমি না কিছু দেখলাম রাতের বেলা স্বপ্নে, ঠিক আছে। আমি বললাম কি দেখলি? ও বলেছে বিক্রম। তো বিক্রম বললো যখন কি বলেছিস, ও বলছে যে না আমি এরকমভাবে দেখলাম ভাই, তুইও না কোথাও ঘুরতে গিয়েছিস আর তোর পেছনে খুব বাজে একটা স্পিরিট পড়ে গিয়েছে, আর তুই আছে কলকাতায় ফিরতে গিয়ে তোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ওই স্পিরিটটা তোকে মারতে চেয়েছিল, মেরে ফেললো। আর বিক্রমের ওই দিন কলকাতা ফেরার কথা, নিশ্চয়ই ফেরেনি। আর এইসব জিনিস মানতো না অতটা, কিন্তু ওই দিনও ফিরল, সেদিনটাও অ্যাকসেপ্ট করেছে, কারণ ওর সাথে যা হয়েছে আমি নিতে পারিনি। ও বললো আমাকে তাহলে ক্যান্সেল করতেই হবে, ফিরলো না। আমার কি মনে হয় বিক্রমের সাথেই মেনলি এটা কেন হয়েছে, তার কারণ বিক্রম যে ওই কালপুকুরি লেকের ওখানে যে টয়লেটটা করেছিল, ওখান থেকেই না ও একটা ওপেন পোর্টাল হয়ে গেছে, যেখান থেকে ওকে সব থেকে দুর্বল পেয়েছে ধরা, একদম। আর ওখানেই ওর উপর প্রথম কিছু একটা হয়েছে যেটাতে ও দুর্বল হয়ে গেছে, একদম, যেটা ওর কনফিডেন্সটাকে নষ্ট করে দিয়েছে। একদমই তাই। এবার এই ঘটনাগুলো যখন হয়েছে, আমি ভাবছি তাহলে ওয়াইনটা ঘরে রাখা সেফ না। তখন ওখানে তো প্রচুর মনেস্ট্রি আছে, তো ওখানে আমি একটা লামার সঙ্গে পরিচিত, তো আমি কথাবার্তা বললাম।
বলে উনি বললেন যে নিয়ে আসতে কে বলেছিল। হ্যাঁ, বললাম নিয়ে এসছি, এখন তো কিছু করার নেই, আমি নিয়ে এসছি, এখন বলুন কি করা যায়। ঠিক আছে, তারপরে উনি একটা মানে নোটের মতো করে দিলেন, ঠিক আছে, মানে একটা মন্ত্র বললো এটা ওর মধ্যে দিয়ে, ঠিক আছে, জলটা ওইটা শুদ্ধ, তারপরে জলটা ফেলবে নদীর মধ্যে গিয়ে, ফেলে দিয়ে বোতলটা খুলে নদীর মধ্যে ভাসিয়ে দাও, ফ্লোয়িং ওয়াটারে ফেলে দিতে, ভাসিয়ে দাও। ঠিক আছে, ওইটা করার পর থেকে যে কোনো খারাপ জিনিস, যে কোনো তন্ত্রের জিনিস বা যা কিছু ফ্লোয়িং নদীর ওয়াটারে, নদীর জলে ফেলতে হয়, ফ্লোয়িং রিভারে ফেলতে হয়। এই ঘটনা ঘটেছিল। ও আউটস্ট্যান্ডিং। আমি ইউ আর আ ভেরি নাইস স্টোরি টেলার, মানে ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। এবং আমি চাইবো মানে তুমি আবার আসো এবং এসে আরো কিছু ঘটনা শেয়ার করো আমাদের সাথে। ভালো স্টোরি টেলারদেরকে যখনই শুনি এই চেয়ারটাতে বসে, আমি না বুঝতে পারি ভেতর থেকে যে এই গল্পটা, এই এপিসোডটা, এই ঘটনাটা কিছু একটা হতে চলেছে। আমার মনে পড়ে গেল, আমি তোমাকে বলবো যে হচ্ছে আমরা প্রত্যেক বছর প্রেত কথা এক্সপ্রেস বলে একটা প্রোগ্রাম করি। আচ্ছা, আমরা প্রেত কথা এক্সপ্রেস 1 হয়ে গেছে, প্রেত কথা এক্সপ্রেস 2 আমরা করে ফেলেছি। আমি বলবো যে তুমি প্রেত কথা এক্সপ্রেস 3-তে চলো। নিশ্চয়ই, এবং চলো। আমি কেন যেতে বলছি তার কারণটা হচ্ছে, প্রেত কথা এক্সপ্রেস প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যেখানে আমরা 3টে রাত পাহাড়ের মধ্যে শুধু ভৌতিক আলোচনা, গল্প, গান বাজনা, দারুণ খাওয়া দাওয়া, নাইট ওয়াক, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা হাঁটি। দারুণ। এইবার আমরা যেটা করেছি, প্রেত কথা এক্সপ্রেস 1-এও তো করেছিলাম আমরা, বাট ওটা আমাদের যেহেতু ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল, একটু ছোট ছিল, 35 জনকে নিয়ে। এবার আমরা 70 জনকে নিয়ে করেছিলাম, বেসিক্যালি 73 জন ছিল। পাইন ফরেস্টে তুমি যদি আমাদের প্রেত কথা পডকাস্ট খুব রেগুলারলি ফলো করো, তাহলে রানাদাকে তুমি চিনবে, রানা শাস্ত্রীকে। রানাদা আমাদের সাথে গেছিল এবার। তো আমরা রাত্রিবেলা 12টার সময় সবাই হোমস্টেতে খাওয়া দাওয়া করে নিয়ে, প্রথমে তো সন্ধ্যা থেকে প্রোগ্রাম হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত 12টার সময় আমরা পাইন ফরেস্টের মধ্যে একসাথে সবাই মিলে হাঁটতে শুরু করেছি। গল্পটা হচ্ছে এরকম যে আমরা ওই টোটাল ধরো যতজন আছি তার মধ্যে আমরা প্রত্যেক 5 জনের জন্য একটা করে টর্চ দিয়ে দিচ্ছি, এবং সবাই একটা করে টর্চ জ্বালিয়েছে। সবাই মিলে টর্চ জ্বালালে একদম আলোকিত হয়ে যাবে। 5 জনের গ্রুপে টর্চ রয়েছে। সবার ফ্রন্টে আমি হাঁটি একটা টর্চ নিয়ে, এবং বলাই থাকবে না আমার আগে কেউ হাঁটবে না ওটা। আমি সবার আগে হাঁটতে 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 যাই এবং গিয়ে একটা জায়গায় দাঁড়াই। দাঁড়ানোর পর আমি আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে একজনকে পিক করে নিই যে কে ঘটনা শেয়ার করতে চায়। আচ্ছা, এবার ধরো কেউ একজন এলো, সে আমার পাশে দাঁড়িয়ে ঘটনাটা বলে, সবাই ওখানে দাঁড়িয়ে শুনছে, এখানে সে আমাকে ঘটনাটা বলছে। ঠিক আছে, আবার ওর ঘটনাটা হয়ে গেলে আমরা আবার হাঁটতে 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 একটু গভীরে যাই, আবার ওখানে দাঁড়িয়ে বলি, এবার বলো কে। এই একটা কনসেপ্টে আমরা করি। প্লাস তো ভূতের গল্পের তো সেশন আলাদাভাবে থাকেই, যেখানে আমি পুরো বসে ঘটনা পড়ে শোনাচ্ছি, একদম লাইভ ওই এক্সপিরিয়েন্স হচ্ছে। এইগুলো তো থাকেই, এই ধরনের অনুষ্ঠান, খাওয়া দাওয়া। প্লিজ কাম উইথ আস ওয়ান্স। এবং মানে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি আরেকটু বেটার করার এই অনুষ্ঠানটাকে এবং এক্সক্লুসিভ ব্যাপারটাকে রাখা। এই বছরও আমরা ওরকমই কিছু একটা ট্রাই করবো, কারণ শুরু হয়ে গেছে যখন, এবার তো এটা কন্টিনিউ চলবে। আমরা শিটং এ গেছিলাম, আরেকটা ক্রিপি জায়গা, 2বারই শিটং গেছি। এইবার আর ইচ্ছা নেই শিটং এ যাওয়ার, কারণ অনেক লোক তো, জায়গাটাও দরকার হয়। প্রথমবার যে অভিজ্ঞতা হয়েছিল, একটা মেয়ে হঠাৎ করে এসে বলছে যে হাতে পুরো এই জায়গাটায় গুড়ি 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 দাঁতের ছাপ, যেন কেউ কামড়ে দিয়েছে। আমরা ওটা দেখেছি। এবং ওখানে যে পাইন ফরেস্টটা ছিল, ওই পাইন ফরেস্টটা খুব ক্রিপি। আমি আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম। তারপর আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার পর আমার দাদুর ফোনে চার্জ ছিল প্রায় 90 to 100%। বয়স্ক মানুষ ফোন তো অত ইউজ করেন না, তা সবসময় একটা চার্জ করে রাখে। দাদুকে নিয়ে পাইন ফরেস্টে হাঁটতে গেলাম, দাদু, বাবা, কাকু এদেরকে নিয়ে। যখন ফিরলো, দাদুর চশমাটা দেখছি পুরো ফেটে গেছে। আচ্ছা। আর মোবাইলের যে চার্জ, সেটা পুরো তলানিতে কি 0-তে ঠেকেছে। পুরো এনার্জিটা ওখানে না শুষে নিয়েছে। সেদিন রাতে আমার ওই কাকুর সাথে কিছু খারাপ ইনসিডেন্ট ঘটেছে ঘরে ঢোকার পর, এবং ওই জায়গাটা খুব ক্রিপি ছিল। কৌশিকের সাথেও তো একটা ফিল হয়েছে। কৌশিক হেঁটে হেঁটে আসছিল, ও বলছে আমার খালি মনে হচ্ছে আমার পিছনে কে আসছে, পিছনে কেউ হাঁটছে, পিছনে কেউ হাঁটছে। ও মাংস নিয়ে যাচ্ছিল। তো খুব ডেঞ্জারাস। সিটংয়ে বড় অদ্ভুত অদ্ভুত ঘটনা। এই সিটংয়ের থেকে আমি কানেক্ট করছি একটা জিনিস। এই ঘটনাটা যে আমার ঘটলো সান্দাকফু ইভেন্টটা, একটা না মানে কোম্পানি আমাদেরকে পুরো ট্রিপটা প্ল্যান করে দিয়েছিল।
তাদেরকে আমি ফোন করে ফিডব্যাকটা দিই যে এরকম জিনিস ঘটেছে। বলে স্যার আগেও কমপ্লেন পেয়েছি। ঠিক আছে, আমি বললাম তাহলে প্লেস করলেন কেন ওখানে? বললো না আমরা ভাবলাম একটা হোক্স হতে পারে, ওটা প্রথম একটা হোক্স কল, ঠিক আছে, যে কেউ ইচ্ছে করে বলেছে। আমি বললাম না দিদি অ্যাকচুয়ালি এরকম হয়নি, আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে। উনি উল্টো আমাকে মানে নিজের দুঃখ প্রকাশ করছে, নিয়ে কোম্পানির মানুষেরা আউট অফ কনটেক্সট চলে গেল ব্যাপারটা। স্যার আমরা কী করে ব্যবসা করবো এইভাবে বলুন তো, পাহাড়ে এত প্রবলেম হচ্ছে। কিছুদিনে নিজেই ইনসিডেন্ট শেয়ার করছে। কিছুদিন আগে একটা গ্রুপ গিয়েছিল সিথংয়ে থাকার জন্য, ওইখানেও হোটেলে এরকম প্রবলেম হয়েছে। ওনাদের তো নিজের যে গায়ে দিয়েছিলেন যে চাদরটা, সব চাদর ছুঁড়ে ফেলে দিয়েছে, ইয়ের থেকে সরে গিয়েছে। আর যখন বেডের থেকে নামতে গিয়েছে তখন পাশে যেই মানে নিজেকে দেখার জন্য যেই আয়নাগুলো হয়, ওই আয়না ফেটে গিয়েছে, এটা হাওয়ার গিয়ে আয়না ফেটে গিয়েছে, ওটা ছিটকে আবার ওনার হাত কেটে গিয়েছে। এসব ঘটনা ঘটছে। যে ব্যবসাটা করছে সে মানে তা সত্যি তার তো দুঃখ আলাদা, যে আমি ব্যবসা করতে পারছি না, কি বিটি। যাই হোক, থ্যাংক ইউ প্রয়াস এত সুন্দর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, এবং এই পডকাস্টটা আউটস্ট্যান্ডিং হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমারও এসে খুব ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্সটা এত সুন্দর ছিল। আপনারা আশা করছি আপনারাও এই পডকাস্টের পুরো ফিলিংটা পেয়েছেন এবং ভয়টা পুরোপুরি পেয়েছেন। আর যদি এই মুহূর্তে কেউ পাহাড়ে বসেই পডকাস্টটা শুনে থাকে তাহলে আমার মনে হয় তার থেকে বেটার এক্সপিরিয়েন্স আর কেউ করতে পারে না। আপনারা যদি কখনো পাহাড়ে যান তাহলে এই পডকাস্টটাকে বুকমার্ক করে রাখুন, এই পডকাস্টটা অবশ্যই পাহাড়ে গিয়ে আরেকবার শুনবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমাদের এপিসোডে আসার জন্য কি করতে হবে, 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে এবং আপনি আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকে আমরা এপিসোড শেষ করছি। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। প্রত্যেক শনিবার ঠিক রাত 10টার সময় আমরা এপিসোড দিই এবং মানে এই পডকাস্ট চ্যানেলে, এবং প্রেত কথায় আমাদের যে ঘটনাগুলি আসতে থাকে প্রত্যেক শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময়, সেগুলোও শুনতে থাকুন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।